হোক আমি শুরু করি। তোমরা আমাকে আমার কথা শোনা যাচ্ছে, তাই তো? আমি আমার কথা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি আমি আজকে হচ্ছে যে যেটা শুরু করব সেটা হচ্ছে যে তোমার মূলত ক্যান্টিলিভার মেথড। আচ্ছা, আমি একটু একটা জিনিস একটু দেখাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে তোমার একটা সিলেবাসটা একটু তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম। তো সিলেবাসটা আমি একটু মডিফাই করছি। চেয়ারম্যান তোমাদের যে ফর্মার যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, তো ওনার সাথে আমি একটু কথা বলছিলাম। তো ওনার সাথে কথা বলে ওনার লেকচারগুলো অ্যানালাইসিস করে তো আমি সিলেবাসটা একটু মডিফাই করছিলাম আর কি। হ্যাঁ, তো সেটার বেসিসে আমি যদি একটু বলি তাহলে এখানে আমাকে বলতে হবে যে আমরা এই যে এখানে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ মাল্টিস্টেট বিল্ডিং ফ্রেম ফর ভার্টিক্যাল লোড, এটা আমাদের হয়ে গেছে মিডে। এরপর অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ মাল্টিস্টেট বিল্ডিং ফ্রেম ফর ল্যাটারাল লোড ইউজিং পোর্টাল মেথড, এটা আমাদের হয়েছে। ঠিক আছে, আর এদিকে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ ইন্ডাস্ট্রিয়াল ফ্রেম আর মিল বেন্ড, এই তিনটা টপিক আমাদের হয়েছে। ঠিক আছে, তো আমরা বলছিলাম যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ মাল্টিস্টেট বিল্ডিং ফ্রেম ফর ল্যাটারাল লোড, এটার আমরা তিনটা মেথড আছে, বাট আমরা হচ্ছে একটা মেথড শিখছি। তো এই মেথডটা তোমাদের মনে আছে, ঠিক না? পরীক্ষায় আনসারও করছো, ঠিক আছে? তো আমরা আজকে যেটা দেখব, সেম একটা ল্যাটারাল লোড থাকবে, এরকম একটা মাল্টিস্টেট বিল্ডিং ফ্রেম দেখবো, বাট ওই ফ্রেমটাকে আমরা অ্যানালাইসিস করব নিউ একটা মেথডে, সেটার নাম হচ্ছে ক্যান্টিলিভার মেথড। ঠিক আছে, আজকে আমাদের টপিকটা হচ্ছে যে ক্যান্টিলিভার মেথডে কিভাবে একটা বিল্ডিং ফ্রেম মাল্টিস্টেট বিল্ডিং ফ্রেম অ্যানালাইসিস করতে হয় যখন ওই ফ্রেমটাতে শুধুমাত্র ল্যাটারাল লোড বা হরাইজন্টাল লোড থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো দেন হচ্ছে যে আরেকটা টপিক, এরপরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে যে আচ্ছা ক্যান্টিলিভার মেথডের উপর আমরা পড়বো সেম ওই মাল্টিস্টেট বিল্ডিং ফ্রেম অ্যানালাইসিস, তবে সেটা হবে ফ্যাক্টর মেথডে আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা এতক্ষণ ধরে বা আমরা এতদিন ধরে যা শিখলাম সেটা হচ্ছে যে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচারকে আমরা অ্যানালাইসিস করছি, যে যে মেথডে বা যেভাবে অ্যানালাইসিস করছে সেটার নাম ছিল কি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস, সেটার নাম ছিল কি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস। তো আমরা এরপর আমরা দেখব যে এক্সাক্ট একটা অ্যানালাইসিস দেখব। এখন বলতে পারো যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস আর এক্সাক্ট অ্যানালাইসিসের মধ্যে ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে আমরা কি করতাম, কিছু অ্যাপ্রক্সিমেশন বা কিছু অ্যাজাম্পশন আমরা ধরে নিতাম, রাইট? ঠিক আছে, বাট এক্সাক্ট অ্যানালাইসিস আমরা এটা করব না। এক্সাক্ট অ্যানালাইসিস আমরা এরকম কোনো অ্যাজাম্পশন ধরবো না, আমরা ডিরেক্ট ম্যাথটা করব। ঠিক আছে, সো এই ক্ষেত্রে যে মেথডটাকে বলা হয় সেটাকে বলা হয় মেথড অফ কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড বলে এটাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে যে তোমার টপিক যেটা আসছে সেটা হচ্ছে ডিফ্লেকশন অফ বিম ফ্রেম এন্ড ট্রাস বাই ভার্চুয়াল ওয়ার্ক মেথড। ঠিক আছে, অর্থাৎ একটা বিম বলো বা একটা ফ্রেম বলো বা একটা ট্রাস বলো, এখানে যখন লোড পড়ে বা মুভিং লোড যখন পড়ে তখন ওই স্ট্রাকচারটা ডিফ্লেক্ট হয়। ঠিক আছে, সো কতটুকু ডিফ্লেক্ট হয়েছে এটা আমরা বের করব ভার্চুয়াল ওয়ার্ক মেথডে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ ইনডিটারমিনেট ট্রাস, অর্থাৎ ট্রাসের আমরা একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস দেখব। এরপর হচ্ছে যে আর্থকোয়াক লোড অ্যানালাইসিস, উইন্ড লোড অ্যানালাইসিস, এবং সবার লাস্ট হচ্ছে অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার বাই থ্রি মোমেন্ট ইকুয়েশনস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবং সর্বশেষ নতুন একটা টপিক আমি এখানে অ্যাড করছি, এটা তোমাদের সিলেবাসে ওইভাবে নাই, বাট হচ্ছে এটা খুবই ছোট্ট একটা জিনিস, বাট আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে তোমরা 3-1 কি এই দুটা জিনিস কি পড়ছো? এই দুটা জিনিস পড়ছো ভাই, স্ট্যাটিক ইনডিটারমিনেসি এন্ড কাইনেটিক ইনডিটারমিনেসি, মানে 3-1 এ স্ট্রাকচার 1 এ তোমরা কি এটা পড়ছিলা? মানে ধরো হচ্ছে যে তোমাকে হচ্ছে যে স্ট্যাটিক ইনডিটারমিনেসি এবং কাইনেটিক ইনডিটারমিনেসি বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা হচ্ছে যে একটা স্ট্রাকচার দেখে বলে দিতে পারবো যে আসলে স্ট্রাকচারটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, বা এটার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত। সেটা বিম হইতে পারে, ফ্রেম হইতে পারে, ট্রাস হইতে পারে। পড়ছো তোমরা এগুলা? রিয়েকশন বের করার না অ্যাকচুয়ালি, তোমার হচ্ছে যে এখানে মূলত আমরা
একটা স্ট্রাকচার দেখে আমরা বলতে পারবো যে আসলে স্ট্রাকচারটা কতটুকু ইনডিটারমিনেট বা কয় ডিগ্রি ইনডিটারমিনেট, ঠিক আছে। তো এটা দুই ধরনের হতে পারে, একটা স্ট্যাটিক, একটা হচ্ছে কাইনেটিক, ঠিক আছে। তো আমরা মানে এগুলো নর্মালি 3-1 এ স্ট্রাকচার 1 এ পড়ানোর কথা বা পড়ানো হয় আর কি, ঠিক আছে, ইউজুয়ালি। স্যার এগুলো পড়ানো হয়েছিল সম্ভবত, কিন্তু স্যার ভুলে গেছি। ভুলে গেছো? আচ্ছা, যদি আসলে পড়ানো না হয় তাহলে আমাকে একটু এটা বলতে হবে, কারণ আসলে এগুলো এটা জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যদি পড়ানো স্যার হয়ে থাকে স্ট্যাটিক ওকে ফাইন। ইনডিটারমিনেসি স্যার দেখছি লাগতেছে, সো আই থিংক পড়ানো হয়েছিল, কিন্তু স্যার এগুলো স্যার ভুলে গেছি স্যার। আচ্ছা, ওকে। পড়ানো হলে তাহলে ভালো। তাহলে ওকে, তাহলে আমাকে একটু কনফার্ম করে একটু জানাও, ঠিক আছে, যে আমাদের এটা পড়ানো হয়েছে, ঠিক আছে। যদি পড়ানো হয় তাহলে আমি এটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিব, আর যদি পড়ানো না হয় তাহলে আমি এটা রাখতে চাই। এখন দেখো, রাখতে চাই কেন, এটা দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে এই জিনিসটা জানা থাকা উচিত, কারণ আসলে এটা খুবই বেসিক একটা জিনিস। তুমি বিভিন্ন জায়গায়, তুমি যখন চাকরির পরীক্ষা দিতে যাবা বা যে কোনো জায়গায় যাও, তোমার এই জিনিসটা খুবই বেসিক একটা জিনিস স্ট্রাকচারের, সো এটা জানা উচিত। আরেকটা কারণ হচ্ছে যে তোমাদের এই পুরা 1 থেকে 9 পর্যন্ত যে টপিকগুলো আমি বললাম, এর মধ্যে তো 1 এবং 2 এর পোর্টাল মেথড এবং 3, এই তিনটা জিনিস তো তোমার ধরো মিলে চলে গেল, তাহলে বাকি থাকতেছে হচ্ছে যে 2 এর ক্যান্টিলিভার ফ্যাক্টর, 4, 5, 6, 7, 8, 9। তো এই টপিকগুলো হচ্ছে সেমিস্টার ফাইনালের সিলেবাস। তো এই সিলেবাস গুলোতে বা এই টপিক গুলোতে কোনো ধরনের থিওরি নাই, ঠিক আছে। তো তো তোমাদের একটা ইয়া থাকে যে আমি এই স্ট্যাটিক ইনডিটারমিনেশন এবং কন্টিনিউইটি, এগুলো আসলে খুব সিম্পল, ধর একটা স্ট্রাকচার থাকে, দেন স্ট্রাকচার থেকে জিজ্ঞেস করা হয় যে এটার ডিটেইলস ইনডিটারমিনেশন কত, এটা 2 মার্ক বা 3 মার্কের জন্য একটা কোশ্চেন হইতে পারে, ঠিক আছে। সো ছোট ছোট কোশ্চেনের জন্য এটা একটা টপিক যদি থাকে তাহলে আসলে দেওয়া যেতে পারে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে দুইটা। হ্যাঁ, বলো। হ্যাঁ, বিম, ফ্রেম, ট্রাস তিনটাই থাকে। অ্যানালাইসিস তো অবশ্যই বানানো হবে। অ্যানালাইসিস না, এখানে হচ্ছে যে তুমি জাস্ট বলবা যে আসলে এই ফ্রেমটা 1 ডিগ্রি না 2 ডিগ্রি, সেই কমেন্টটা করবা, এখানে অ্যানালাইসিসে যা দিতে হবে না। এখানে কোনো কিছু বের করতে হবে না, জাস্ট হচ্ছে তুমি জাস্ট এখানে একটা ফর্মুলা থাকে, ফ্রেমের জন্য একটা ফর্মুলা, ট্রাসের জন্য একটা ফর্মুলা, বিমের জন্য একটা ফর্মুলা। পড়াইছে, আচ্ছা তাহলে তো পড়াইছে, ওকে, এগুলো পড়াইছে, তাহলে তো আর এটা আমার ইনক্লুড করা লাগতেছে না। ওকে। স্যার এগুলো স্যার তাও থাকুক, কারণ স্যার যাদের পড়া ক্লিয়ার হয়েছে ওদের একটা রিভাইজ হবে, আর আমাদের যারা ভুলে গেছে ওদের জন্য এটা আবার নতুন করে পড়া হলো। আচ্ছা, ওকে ওকে, এটা আমি এই জন্য লাস্টে করে রাখছি। সো এটা আসলে দেখা যাক, না পরে না হয় ইয়া করা যাবে, ঠিক আছে। ওকে, এনিওয়ে, সো এই হচ্ছে যে আমাদের মূলত তোমার সেমিস্টার ফাইনালের টপিকের একটা ওভারভিউ বা সিলেবাসের। তোমরা সিলেবাসটা আশা করি বুঝতে পারছো যে আসলে খুব বিশাল একটা সিলেবাস রয়ে গেছে। আমার আসলে ইচ্ছা ছিল যে তোমার এই 1 নম্বর টপিক, 2 নম্বরে ক্যান্টিলিভার ফ্যাক্টর, এই দুটো আসলে মিডের মধ্যে রাখা, বাট আসলে ওইভাবে সময় সুযোগ হয় নাই, ঠিক আছে। দ্যাটস এটা রাখতে পারিনি। হ্যাঁ, তো এখন আচ্ছা যে তোমাদের জন্য একটু প্রেশার হবে, এটা সত্য, ঠিক আছে, কিন্তু বাদ দিতে কেউ বলো না আর কি, ঠিক আছে। কারণ আসলে এগুলো বাদ দিলে আসলে আলটিমেটলি এগুলো এমন কোনো জিনিস না যেটা আসলে তুমি 4-1 গিয়ে আবার পড়তে পারবা, ঠিক আছে। এগুলো জীবনে একবারই পড়তে পারবা, তো বাদ দিতে বইলো না। তো এখন আসা হচ্ছে যে একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে তোমার আমার হচ্ছে যে তোমরা জানো যে আমি গতকালকে হচ্ছে রাতে বসে বসে হচ্ছে তোমাদের এই সিলেবাসটা রেডি করতেছিলাম, এবং কতদিন আসলে কয়টা ক্লাস লাগতে পারে এটা আমি একটা হিসাব করতেছিলাম। এর আগে একদিন করছিলাম, তো গতকালকে হচ্ছে ফাইনাল একটা ইয়া দেখতেছিলাম আর কি। তো আমি দেখলাম যে আমি গতকালকে আমি হচ্ছে তোমার ওই ইয়াটা আইইউসির হচ্ছে যে তোমার ক্যালেন্ডারটা একটু দেখছিলাম। তো ওইখানে ওই ক্যালেন্ডার অনুযায়ী যতটুকু আমি দেখলাম যে আমি মেবি হচ্ছে যে তোমার হচ্ছে যে জুলাইয়ের লাস্ট পর্যন্ত ক্লাস পাবো মেবি। সরি, জুলাইয়ের লাস্ট না, আহ, ভুল বলছি, মানে মে মাস পুরাটা এবং জুন মাস পুরাটা ক্লাস পাবো, রাইট? তোমাদের কাছে কি আইইউসির ক্যালেন্ডারটা আছে? জি স্যার, হুম। ওরকমই ভালো।
ওইরকমই মেবি কিছু একটা, ঠিক আছে? আমি যতটুকু, আমি যদি ভুল না করি, ঠিক আছে? তো ওইখানে দেখলাম যে তোমার ফাইনাল হচ্ছে তোমাদের মনে হয় লাস্ট যে ক্লাসের ডেট, সেটা এখানে যেটা দেওয়া আছে, আমি অলরেডি এখন ওপেন করছি। তো ওইটা হচ্ছে যে তোমার প্রায় 27 জুলাই, ঠিক আছে? হ্যাঁ, সেমিস্টার, না সরি সরি, ভুল বললাম। তোমার হচ্ছে যে এটা কি লিখছে এখানে, হচ্ছে লেকচার পিরিয়ড 2, কোর্স প্রি রেজিস্ট্রেশন, প্রিপারেশন পিরিয়ড। এই যে প্রিপারেশন পিরিয়ড হচ্ছে 1 জুলাই থেকে 3 জুলাই। তার মানে 1 জুলাই থেকে তোমাদের হচ্ছে পিএল স্টার্ট, ঠিক আছে? তো তার মানে আমি আসলে জুন মাসের লাস্টে পর্যন্ত আমি আসলে ক্লাস পাচ্ছি, তাহলে সেই হিসেবে 2 মাস ক্লাস পাচ্ছি। তো 2 মাস যদি ক্লাস পাই, 2 মাস মানে হচ্ছে যে তোমার প্রায় 8টার মতো সপ্তাহ, ঠিক আছে? তো আমরা এক সপ্তাহে যদি তোমার 3টা করে ক্লাস যেহেতু আমরা পাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কয়টা ক্লাস পাচ্ছি? 24টা ক্লাস পাচ্ছি, রাইট? ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে আমি এগুলা যদি প্রত্যেকটা যদি আমি ভাগ করি ক্লাসে, সেই হিসাবে আসলে আমি দেখছিলাম যে হিসাব করে গতকালকে, যে প্রায় 30টার মতো আমার ক্লাস লাগে। তো 24টা ক্লাস যে আমি পাচ্ছি বললাম লিগালি, এর মধ্যে আবার হচ্ছে তোমার কি কোরবানি ঈদের আবার একটা বন্ধ আছে, ঠিক আছে? তো ওইখানে আবার মনে হয় 1 উইক বা 1.5 উইকের মতো একটা ক্লাস অফ থাকবে। তো সেখানে আসলে কিছু ক্লাস মিস হয়ে যাবে। তো সব মিলে বলা যায় যে আমি হয়তো 24টা ক্লাস পাওয়ার কথা, কিন্তু লিগ্যালি আমি পাবো হয়তো তোমার হচ্ছে যে 20টা বা 21টা ক্লাস পাবো, 21টা ক্লাস পাবো হয়তো। তো প্রায় আমার আরো প্রায় 10টার মতো ক্লাস হচ্ছে আমার এক্সট্রা লাগবে। এখন তোমরা আমাকে একটু বলো বা আইডিয়া দাও যে এই ক্লাসগুলো কিভাবে করবা বা কেমনে ম্যানেজ করবা। আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিলাম সিলেবাসের ব্যাপারে। হ্যালো স্যার 10টার মধ্যে মানে আজকে যেমন ভার্সিটির বন্ধ, তো আজকে স্যার বিকালে আরেকটা নেন, রাতে অথবা বিকালে। একদিনে আসলে এতগুলা নিলে লোড নিতে পারবা? এগুলোতে স্ট্রাকচারের কোর্স, পড়তে বেশিক্ষণ ভালো লাগে না। আমি তোমাদেরকে একটা ওয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে এরকম, যে আমি চিন্তা করছিলাম যেটা, সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে যে রেগুলার ক্লাস তো চলবে, ঠিক আছে? সো তোমরা আমার হচ্ছে যে নেক্সট মান্থে আসলে তোমার এটা কি বলে যে মাস্টার্স এর ফাইনাল পরীক্ষা। তো আসলে নেক্সট মান্থে আসলে আমি এক্সট্রা ক্লাসগুলো আসলে নিতে পারবো না, ঠিক আছে, মে মাসটাতে। জুন মাসটা আমি পুরোপুরি ইনশাল্লাহ ফ্রি, ঠিক আছে, কমপ্লিটলি ফ্রি জুন মাসটা। তো জুন মাসে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে তোমরা প্রতি উইকে আমাকে দুটো দুটো করে এক্সট্রা ক্লাস দিতে পারো। মানে ধরো প্রতি উইকে শুক্রবার, মানে জুন মাসে তো রেগুলার ক্লাস চলবে, মে জুন তো রেগুলার ক্লাস চলবে, জাস্ট হচ্ছে তোমার প্রতি শুক্রবার জুন মাসে তোমরা হচ্ছে তোমাদের একটা কনভেনিয়েন্ট টাইম আমাকে বলে দিবা যে শুক্রবার এতটা বাজে আমি একটা কি ধরো 1.5 ঘন্টার মতো একটা বা 2 ঘন্টার মতো একটা ক্লাস নিতে হবে, অর্থাৎ প্রতি শুক্রবার 2টা ক্লাস থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি 4টা উইকে 8টা ক্লাস আমি ম্যানেজ করে ফেলতে পারতেছি, ঠিক আছে? সো 8টা ক্লাস যদি আমি ম্যানেজ করে ফেলতে পারি, আর 2টা ক্লাস হচ্ছে যে আমি চেষ্টা করব যে কোরবানের বন্ধে 2টা ক্লাস কোনোভাবে কোনো এক থাকে কোরবানের বন্ধে 2টা ক্লাস নেওয়া যায় কিনা। স্যার এখন হ্যাঁ, প্রতি শুক্রবার যদি স্যার আমি ক্লাস নিই, তাহলে আমার অন্যান্য সাবজেক্ট গুলোর পড়া যেগুলো স্যার আমরা শুক্রবার বা বৃহস্পতিবারের জন্য জমায় রাখি স্যার, ওগুলো স্যার কেমনে করবো? এবার হ্যাঁ, স্যার আমাদের বুঝিনি। তো থিওরি বেশি স্যার, মানে টোটাল 21 ক্রেডিটের থিওরি আছে আমাদের, টোটাল 24 ক্রেডিট, 3 ক্রেডিটের টোটাল সেশনাল, 21 ক্রেডিট স্যার থিওরি। স্যার এতগুলো স্যার পড়া কখন করবো স্যার? এখন বলো আমি কি, তাহলে এখন বলো উপায় বলো। তাহলে কি জুন মাসে এক্সট্রা, সরি মে মাসে এক্সট্রা ক্লাসগুলো নিতে বলতেছো? স্যার মে মাসে না, আমরা বলতে চাচ্ছি স্যার যখন ক্লাসগুলো অফ থাকবে ওরকম টাইমগুলো তো স্যার আমরা মানে ইয়া করতে পারবো আর কি স্যার, একটা একটা মানে অনলাইন ক্লাস করব 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম। যেমন আজকে স্যার ক্লাস অফ, আজকে যদি স্যার আমরা একটু লং একটা ক্লাস করতে পারি, দেন সামনে এরকম যত অফ থাকবো ওগুলোতে স্যার আমরা লং লং ক্লাসগুলো করব।
এরকম করা যায় স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আসলে একটু তোমাদের হচ্ছে যে আমাকে একটু হচ্ছে যে মানে ইনফর্ম করে রাখা লাগবে যে স্যার আমাদের এই দিন অফ আছে, এই দিন আপনি এক্সট্রা ক্লাসটা নিয়ে ফেলেন। বাট দিন শেষে কথা হচ্ছে যে এটাই যে আসলে 9টা থেকে 10টার মতো এক্সট্রা ক্লাস আমাদের লাগবে। এটা তোমরা যেভাবে হোক ফিল আপ করতে হবে। এক্ষেত্রে যদি বলো যে মে মাসেও আসলে কোনো একটা এক্সট্রা ক্লাস নিতে হইতে পারে, সেক্ষেত্রে আমি আমার পরীক্ষা থাকলেও আমি ম্যানেজ করে হলেও না হয় নিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে স্যার তোমরা 9 আমাকে থেকে এটা 10 ইনফর্ম দিন করো। তো না স্যার, 9 থেকে 10টা পিরিয়ড না স্যার? 9 থেকে 10টা পিরিয়ড আর কি, মানে ওইটা হিসাব করলে হয়তো 4 দিন বা 5 দিন। স্যার এটা আমি 2 বা 3 দিনে করে ফেলি স্যার, একটু প্রেশার নিয়ে। হ্যাঁ, এটা তুমি আমাকে, ওকে, আমার সমস্যা নেই, যে তুমি যেভাবে পারো তুমি হচ্ছে জিনিসটা হচ্ছে যে মানে একটু প্ল্যান করে তোমাদের কখন কখন বন্ধ আছে ওই হিসাব করে তোমরা হচ্ছে যে আমাকে এটা একটু রেডি করে দিতে পারো। ঠিক আছে? আমাকে একটা শিডিউল দিতে পারো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমি এই জিনিসটা তাহলে আমি ফাইনাল করলাম তোমাদের সাথে। এটা যেন হেরফের না হয় আর কি। ঠিক আছে? ক্লাসগুলো আমার লাগবে। আর না হলে হচ্ছে আমি সিলেবাস শেষ করতে পারবো না। সিলেবাস শেষ করতে না পারলে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, সেক্ষেত্রে আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো না আর কি। ঠিক আছে? আচ্ছা, গেল। সেকেন্ড কথা হচ্ছে যে শুরুই করি আসলে, এরপরে কথা এরপরে। আচ্ছা, ওকে, সো আমরা আজকে যেটা টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে যে তোমার approximate analysis of multi-state building frame for lateral load using cantilever method। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি ফার্স্টে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে ক্যান্টিলিভার এই ওয়ার্ডটা তোমরা কি আগে শুনছো? জি স্যার। হ্যাঁ, কোথায়? স্যার ক্যান্টিলিভার তো নরমালি ভিমে থাকে স্যার। ক্যান্টিলিভার যেটা বিম। সাপোর্ট ছাড়া যে ভিমগুলো রয়েছে ক্যান্টিলিভার ভিম বলা হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে, সো আমরা যদি একটু ক্যান্টিলিভার বিমের কথা যদি একটু বলি, তোমার হচ্ছে যে ধরো এই যে দেখো, আমরা যদি একটু ক্যান্টিলিভার বিমের কথা যদি বলি, একটা ক্যান্টিলিভার বিম দেখতে নরমালি ইউজুয়ালি কিরকম মনে হয় তোমার হচ্ছে যে এই যে এখানে একটা ফিক্স সাপোর্ট থাকে। ঠিক আছে? এখানে একটা বিম, রাইট? এটা একটা ক্যান্টিলিভার বিম না? মানে একটা বিমের একটা পোর্শন থাকবে ফিক্সড আর একটা পোর্শন থাকবে ফ্রি। দেন আমরা ওই ফরমেশনের যে বিমগুলো সেগুলোকে আমরা কি বলি? ক্যান্টিলিভার বিম, রাইট? তো ধরো এটা একটা পোর্টাল, এই যে এটা একটা কি, এটা একটা পোর্টাল। হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে তোমার হচ্ছে যে ফিক্সড পোর্শনটা। ঠিক আছে? তো এই পোর্টালটাতে ল্যাটারাল লোড মানে কোন দিক থেকে লোড আসবে? এই দিক থেকে না? হ্যাঁ, মানে ধরো বাতাস আসতেছে, এই পাশ থেকে আসবে না? হ্যাঁ, তাহলে এখন এই জিনিসটা পুরাটাকে তুমি যদি একদম তোমার হচ্ছে 90 ডিগ্রি যদি এভাবে করে রোটেট করে দাও, তাহলে এটা দেখতে এখন এরকম মনে হবে না? দেখো তো। বুঝছো? তাহলে হ্যাঁ, এটা হচ্ছে একদম 90 ডিগ্রি রোটেট করে দিয়েছি। ঠিক আছে? ফলে এখান থেকে যখন স্ট্রাকচারটা এখন এভাবে দেখতেছি আমরা, এটা কি এখন দেখতে ওয়ান কাইন্ড অফ এটার মতো মনে হচ্ছে না? মনে হচ্ছে? তাহলে আমি কি বলতে পারি, এটা একটা ক্যান্টিলিভার টাইপের একটা জিনিস হয়ে গেছে। হুম, তো সেখান থেকে আসলে তো আমাদের এই টাইপের একটা ব্যাপার স্যাপার এখানে। তো এই জন্য এখানে এটাকে বলা হচ্ছে ক্যান্টিলিভার মেথড। তো এখানে এই চিত্রটা এইভাবে দেওয়া আছে। ঠিক আছে? তো খুব স্বাভাবিক যে বা খুব কারেসপন্ডিং যে কথাটা আসে সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস আমরা বলতেছি, এই যে এখানে আমরা যেহেতু বলছি এটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস, তার মানে আমার এখানে কি থাকবে? এখানে কিছু অ্যাজাম্পশন থাকবে। তো ওকে, আমরা তাহলে দেখি যে অ্যাজাম্পশন গুলা কি। ফার্স্ট অ্যাজাম্পশনটা কি বলা হয়েছে যে তোমার ফার্স্ট অ্যাজাম্পশন যেটা বলা হয়েছে যে এ হিঞ্জ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ ইচ বিম। ঠিক আছে? অর্থাৎ একটা অর্থাৎ একটা ফ্রেমের প্রত্যেকটা বিমের ঠিক মিডল পয়েন্টে হিঞ্জটা থাকবে। এটা আমরা পোর্টাল মেথডেও দেখছি না?
এই তোমরা কথা বলো, ঠিক আছে? একটু রেসপন্স করিও, মানে সবাই রেসপন্স করতে না পারলেও হ্যাঁ, ঠিক মিডল পয়েন্টে হিঞ্জ থাকে, ঠিক আছে? তো এটা আমাদের সেকেন্ড অ্যাজাম্পশন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যেটা আমরা যদিও বলছি, তারপর আমি একটা আরেকবার বলি যে ঠিক মাঝখান পয়েন্টে কেন আমরা হিঞ্জ পয়েন্টটা ধরি, বলতে পারবা? হ্যাঁ, মোমেন্ট কি? হ্যাঁ, অর্থাৎ আমরা যদি ইউজুয়ালি যে কোনো একটা মাল্টি স্ট্রেট বিল্ডিং ফ্রেম যদি আমরা নেই, তাহলে আমরা যদি দেখি যে ওখানে যখন ল্যাটারাল লোড দেওয়া হয়, তখন আমরা যদি দেখি যে এটার যে ডিফ্লেকশন হওয়ার যে ইয়াটা, বা এটার যে তোমার মুভ যেভাবে করতেছে, ডিফ্লেক্ট যেভাবে করতেছে, তো সেটা যখন দেখা যায়, তখন দেখা যায় যে ঠিক প্রত্যেকটা বিম এবং প্রত্যেকটা কলামের ঠিক মিডল পয়েন্টেই মোমেন্টটা থাকে 0, বা আমরা যে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লাক্সার যেটাই বলো, ওই পয়েন্টটা থাকে ঠিক বিম এবং কলামের ঠিক মাঝখান বরাবর থাকে, ঠিক আছে? এই টাইপের আমরা একটা চিত্র দেখাইছিলাম। সো ওইখান থেকে আসলে এই অ্যাজাম্পশন দুইটা আসছে। থার্ড অ্যাজাম্পশনটা হচ্ছে যেখানে একটু খুব সুন্দর, সেটা হচ্ছে দ্য অ্যাক্সিয়াল স্ট্রেস ইন এ কলাম is proportional to its distance from the centroid of the column at a given floor, ঠিক আছে? আচ্ছা, এটা জিনিসটা একটু বোঝা উচিত। সেটা হচ্ছে কিভাবে বলবো, যে ধরো জিনিসটা হচ্ছে এরকম, যে ধরো তোমার এই যে দেখো, ধরো এই যে এখানে একটা তোমার ফ্রেম আছে, ঠিক আছে? অর্থাৎ এই যে ধরো এখানে একটা ফ্রেম আছে, যে ফ্রেমটাতে তোমার ধরো আহ এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, ঠিক আছে? তো এই, ঠিক আছে? তো এখন তোমার স্বাভাবিক হচ্ছে যে এখানে এই পুরা ফ্রেমটার একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে না? এটা কোথায় থাকবে? এটা থাকবে ঠিক মিডল পয়েন্টে, এখানে না? হ্যাঁ, এই বুঝতেছো? এই ফ্রেমটার সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক মিডল পয়েন্টে থাকবে না এই জায়গায়? হ্যাঁ, হ্যাঁ। তো এখন ওরা বলতেছে যে তাহলে দেখো, একটা ফ্রেমে যখন ল্যাটারাল লোড আসে, তখন সেটা এদিক এদিক কি করে, তোমার মুভ করে, ঠিক আছে? বা ডিফ্লেক্ট হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা মানে এইদিকে ডিফ্লেক্ট হওয়া মানে কি, স্ট্রেসটা জেনারেট হচ্ছে কোন দিকে? নিচের দিকে, মাটির নিচে, ঠিক কিনা? তো সেক্ষেত্রে বলতেছে যে ওরা যে ঠিক মিডল মানে সেন্টার অফ গ্র্যাভিটি যে পয়েন্টে, সে পয়েন্টে স্ট্রেসের পরিমাণটা সবচেয়ে কম, ধীরে ধীরে স্ট্রেসের পরিমাণটা বাড়ে। ফলে আমরা যদি একটু এটার যদি মানে মানে ডিস্ট্রিবিউশনটা যদি দেখি, তাহলে জিনিসটা দেখতে এরকম মনে হয়। এই, ঠিক আছে? অর্থাৎ এটা মানে কি, দেখো যে এটা হচ্ছে প্রেসার ডিস্ট্রিবিউশন, মানে স্ট্রেস ডিস্ট্রিবিউশন যেটাকে বলি আর কি আমরা, ঠিক আছে? এই, অর্থাৎ মানে এটা মানে কি, এটা মানেটা বুঝাচ্ছে যে এই যে দেখো, ঠিক সেন্টার অফ গ্র্যাভিটি যে পয়েন্টে, সেই পয়েন্টে তোমার ইয়া কত, স্ট্রেসের পরিমাণটা বা স্ট্রেস ডিস্ট্রিবিউশন বা স্ট্রেস কম। যতই এই পাশে যাওয়া যাওয়া যাচ্ছে, দেখো এখান থেকে তুমি যতই এই পাশে যাবা, ততই তোমার দেখো স্ট্রেসের পরিমাণটা বাড়তেছে। এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দুই পাশে যেদিকেই যাও, স্ট্রেসের পরিমাণটা কি হচ্ছে বলো? স্ট্রেসের পরিমাণটা কি হচ্ছে, বাড়তেছে, ঠিক আছে? বেড়ে যাচ্ছে। তো সেটাই এখানে বোঝানো হচ্ছে যে তোমার দ্য axial stress in a column is proportional to its distance from the centroid of the column, অর্থাৎ প্রত্যেকটা কলামের সেন্ট্রয়েড থেকে বা পুরা এইখানে এটাই বোঝা যাচ্ছে যে এখান থেকে যত তুমি ডিস্টেন্স অতিক্রম করবে, তত তোমার স্ট্রেসের পরিমাণটা বাড়বে। অর্থাৎ ডিস্টেন্স যত বাড়বে, স্ট্রেস তত বাড়বে। এই জন্য এটা প্রপোর্শনালি কানেক্টেড, এটা বলা হচ্ছে। তো স্ট্রেস বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, তোমরা আমাকে একটু বলতে পারবা, যে এটা তো স্ট্রাকচার ওয়ানে পড়ার কথা, যে স্ট্রেস যে তোমরা জানো, যে স্ট্রেস মূলত কয় ধরনের হইতে পারে, বলতে পারবা? আগে আমাকে কেউ একজন বলো যে স্ট্রেস বলতে কি বোঝায়। তোমরা কেউ রেসপন্স করতেছ না, আমি নিজে থেকে জিজ্ঞেস করি। এই আফনান, তুমি কি ঘুমাই আছো? না স্যার, দেখি বলো, স্ট্রেস বলতে কি বোঝায় বলো নরমালি, স্ট্রেস বলতে কি বুঝো? টোটাল ফোর্স স্যার এরিয়ার মধ্যে ডিভাইড করে আমরা যেটা পাই সেটাই তো স্ট্রেস স্যার। তাহলে প্রেসার কি? জি স্যার।
তাহলে প্রেসার কি? তুমি যেটা বললা সেটা যদি স্ট্রেস হয় তাহলে প্রেসারটা কি? স্যার ওইটা তাহলে স্ট্রেস হবে হুম, স্যার। কি বলছো তাহসিন? আমি বুঝছি ফোর্স ডিভাইড এরিয়া, তাহলে আমি প্রেসারটা কি ফোর্স ডিভাইড এরিয়া, এটাই বলতেছো? স্যার স্ট্রেসটা নরমালি স্যার মানে ক্রস সেকশন এরিয়ার উপরে স্যার যে ফোর্সটা কাজ করবে ওইটাকে আমরা স্ট্রেস করবো স্যার। যে কোনো একটা তুমি একটা এরিয়ার ক্রস সেকশনের উপরে যে ফোর্সটা দিছো এটাকে জি, স্যার। প্রেসার বলে, স্ট্রেস বলে না। স্ট্রেস জিনিসটা কি? এটা হচ্ছে রেজিস্টিং ফোর্স। অর্থাৎ তুমি একটা ফোর্স দিছো, ফোর্সটার কারণে যে রেজিস্টিং যে ফোর্সটা আসছে সেটার তুমি যে এরিয়ার মধ্যে কাজ করছো এটাকে বলা হচ্ছে স্ট্রেস। বুঝতে পারছো? জি স্যার। এখন কথা হচ্ছে যে এটা তো বুঝলাম যে স্ট্রেস, কিন্তু স্ট্রেস মূলত কয় ধরনের? স্যার দুই মানে ধরনের, হ্যাঁ, কি কি বলো তো একটু। নরমাল স্ট্রেস আর শেয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেস আর একটা শেয়ার স্ট্রেস। এই নর্মাল স্ট্রেসটা বলতে বোঝায় কি যে তোমার হচ্ছে যে বেন্ডিং স্ট্রেস, বা যেটাকে আমরা নর্মালি যেটা বলি আর কি যে এফ ডিভাইডেড বাই এ, যেটাকে বলো আর কি, ঠিক আছে? আর একটা আছে যেটাকে আমরা বলি শেয়ার স্ট্রেস। কি বলি? শেয়ার স্ট্রেস শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেসটা কি? এটা না, এটা মোমেন্ট না, টর্সন। টর্শন। হ্যাঁ, অর্থাৎ টর্শন বলতে আসলে টর্শন ওটা এক্স্যাক্টলি জিনিসটা আমি যদি একটু ফিগার দেখাই, ধরো এটা এরকম, এই তো দুইটা প্লেটের পরস্পর, অর্থাৎ এটা এদিকে মুভ করতেছে, এটা এদিকে মুভ করতেছে, ফলে তাদের মধ্যে একটা কি স্ট্রেস জেনারেশন হচ্ছে না? জি স্যার। সো এই 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 জায়গায় যে স্ট্রেসটা জেনারেট হচ্ছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো শেয়ার স্ট্রেস, রাইট? জি এটাকে স্যার। আমরা টাও দিয়ে প্রকাশ করি নরমালি, ঠিক আছে? এটাকে শেয়ার স্ট্রেস বলে। আর একটা এরকম একটা ক্রস সেকশন, একটা এরিয়ার একটা ক্রস সেকশন, এটার উপর যে ফোর্সটা দেওয়া হয় সেটাকে কি বলা হয়? শেয়ার তোমার বেন্ডিং স্ট্রেস বা নরমাল স্ট্রেস যেটাকে বলো আর কি, এটাকে আমরা বেন্ডিং স্ট্রেস অথবা ফ্লেক্সার স্ট্রেস বলি, সিগমা এফ ডিভাইডেড বাই এ। কথা বুঝতে পারছো তোমরা? স্ট্রেস জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। তো অবভিয়াসলি এটা রেজিস্টিং ফোর্স। তো আমরা মূলত এটার কথাই বলতেছি এখানে, এই স্ট্রেসের কথাটাই বলা হচ্ছে, এই স্ট্রেসের কথা বলা হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তো সিগমা ইকুয়ালস টু, তাহলে এই যে স্ট্রেসের ভ্যালুটা কি বলতেছে? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যতই ডিসটেন্স যাবে ততই এই স্ট্রেসের ভ্যালুটা কি হবে? বাড়তে থাকবে, রাইট? জি স্যার। হুম, আচ্ছা, ওকে। সো তাহলে আমরা এরপরে যদি আমরা তাহলে জিনিসটা যদি আগাই সামনের দিকে। আচ্ছা, তো এখন দেখো তোমার হচ্ছে যে আমরা অ্যাজাম্পশন গুলা বুঝে ফেললাম, তিনটা অ্যাজাম্পশন, এই তিনটা অ্যাজাম্পশন একটু মাথায় রাখবা, ঠিক আছে? প্রথম অ্যাজাম্পশন তো বুঝলা যে বিমের মাঝখানে ঠিক মিডল পয়েন্টে হিঞ্জ পয়েন্টটা দিবা, কলামের ঠিক মিডল পয়েন্টে হিঞ্জ পয়েন্টটা দিবা। এরপর হচ্ছে যে তোমার হচ্ছে যে প্রত্যেকটা কলামের যে স্ট্রেস আছে সেই স্ট্রেসটা ডিপেন্ড করতেছে কার উপরে? তোমার ওই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যত ডিস্টেন্সে যাচ্ছে সেই ডিস্টেন্সের উপরে, রাইট? ঠিক কিনা? অর্থাৎ তোমার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তুমি যত দূরে যাবা স্ট্রেস তত বেশি। তাহলে যে কলামটা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যত দূরে হবে ওই কলামের স্ট্রেস তত কি? বলো না ভাই, বেশি না কম? বেশি না কম? সেন্টার থেকে সেন্টার কম বলে? আরে মা, বলছি হচ্ছে যে তোমার এখানে কথাটাও পড়ো না যে axial stress in a column is proportional to its distance from the centroid of the column at a given flow level। অর্থাৎ একটা কলামের স্ট্রেস কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওই কলামের ডিসটেন্স কতটুকু। অর্থাৎ ওই কলামের ডিসটেন্সটা, ওই কলামটা যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যত দূরে যাবে বা যত দূরে অবস্থান করবে ওইটার স্ট্রেসটা তত বেশি। অর্থাৎ প্রপোর্শনালি তাদের মধ্যে রিলেশনটা, ঠিক আছে? সো এটা হচ্ছে থার্ড অ্যাজাম্পশন, ঠিক আছে? এই তিনটা অ্যাজাম্পশনটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা কোথায় চলে যাব? এই ক্যান্টিলিভার মেথডটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে একটা জিনিস একটু বুঝতে পারতেছো, যেহেতু এখানে স্ট্রেসের একটা ব্যাপার আসতেছে, তাহলে এখানে আমার ফোর্সের সাথে সাথে এরিয়াও লাগতেছে না? জি স্যার। তার মানে আমার এই মেথডে
যখন আমাদেরকে ম্যাথ করতে বলবে পরীক্ষায়, তাহলে অবশ্যই ওই মাল্টি স্টোরেড বিল্ডিং ফ্রেমের প্রত্যেকটা কলামের এরিয়া আমাদেরকে কি করবে, দিয়ে দিবে। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটা প্রবলেমে চলে যাই। ঠিক আছে, এই প্রবলেম 1, এই যে এটা একটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটাতে দেখো, এটা একটা দেখো সেম, এটাকে তুমি পোর্টাল মেথডে অ্যাপ্লাই করতে, মানে ম্যাথটা করতে পারবে না, পোর্টাল মেথডে যদি তোমাকে করতে বলি পারবা। তো সেম প্রবলেম এটা আমরা এখন হচ্ছে ক্যান্টিলিভার মেথডে করব। তো সেক্ষেত্রে দেখো আমরা বলছিলাম যে প্রত্যেকটা কলামের কি দেওয়া থাকতে হবে, এরিয়া দেওয়া থাকতে হবে। এই যে দেখো প্রত্যেকটা কলামের এরিয়া দিয়েছে 10। ঠিক আছে, so there are 10 inches square, 8 inches square, 6 inches square, 10 inches square। ঠিক আছে, 10, 8, 6, 10। বুঝতে পারছো? জি স্যার। বাট বিমের কোনো এরিয়া দেওয়া নাই, সো কেন আমাদের এটা লাগবে না। ঠিক আছে, আচ্ছা। তো এই প্রবলেমটাতে দেখো যে আমাদের এটা হচ্ছে একটা মাল্টি স্টোরি বিল্ডিং ফ্রেম। এই ক্ষেত্রে এই পাশ থেকে হচ্ছে 16 কিপ এবং এই পাশ থেকে 20 কিপ আমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, যে মানে দেখো আমি ফার্স্ট যে অ্যাজাম্পশন সেগুলো অলরেডি অ্যাপ্লাই করছি, ফার্স্ট এবং সেকেন্ড অ্যাজাম্পশন। ঠিক আছে, এই দেখো আমি ঠিক মিডল পয়েন্ট গুলাতে কি তোমার হিঞ্চ দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি এখানে হচ্ছে যেগুলো নেমিং করতে ভুলে গেছি, এখানে তোমরা একটু লিখে রাখো। সেটা হচ্ছে যে এই জায়গায় এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই, এটা জে, এটা কে, এটা এল। ঠিক আছে, জয়েন্টের নামগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অ্যাজাম্পশন গুলো অ্যাপ্লাই করা। তো ফার্স্ট এবং সেকেন্ড অ্যাজাম্পশন আমি অলরেডি অ্যাপ্লাই করছি। থার্ড অ্যাজাম্পশন হচ্ছে আমার স্ট্রেস ক্যালকুলেশন করা লাগবে। স্ট্রেস ক্যালকুলেশন করতে হলে ওই তোমার হচ্ছে যে এটা কি বলে, ফ্রেমের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে প্রত্যেকটা কলাম কত দূরে আছে সেটা বের করতে হবে না, থার্ড অ্যাজাম্পশন অ্যাপ্লাই করতে হলে। তো এটা যদি বের করতে হয় তাহলে ফার্স্ট আগে তুমি একটু আমাকে বলো যে এখানে আসলে সেন্টার অফ গ্র্যাভিটিটা ঠিক কোন জায়গায় হইতে পারে। হ্যাঁ, 15 এর ঠিক মাঝখান পোর্শনে। ঠিক আছে, আচ্ছা ওকে। সো আচ্ছা, তাহলে দেখো আমাদের হচ্ছে যে এখানে কি, যে ঠিক এই জায়গা বরাবর হচ্ছে আমাদের কি ইয়াটা থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে। তো এখন সেন্টার অফ গ্র্যাভিটি যদি বের করতে হয়, তোমরা অ্যানালিটিক্যাল মেকানিক্সে পড়ছো যে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্সটা বের করতে হইলে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, মনে আছে? যে এক্স বার ইকুয়ালস টু হয় কি x1 a1 প্লাস x2 a2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। মনে আছে নাকি খাই ফেলছ ভাই? তোমরা মানে রিপ্লাই করো না, এটা সমস্যা। এটা কি মনে আছে কিনা আমি তো জানি না। আচ্ছা, এই যে হ্যাঁ হালকা মনে আছে, ওকে, এটা পড়ার কথা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেন্টার অফ গ্র্যাভিটি ডিসটেন্সটা বের করার যে সূত্র সেটা হচ্ছে যে এটা। ঠিক আছে, তো এখন দেখো তাহলে হচ্ছে আমাদেরকে একটা সার্টেন পয়েন্টে অর্থাৎ ইয়া করতে হবে, অর্থাৎ আমরা যদি কোন একটা, এখানে যে তুমি x1 বলতেছো, x2 বলতেছো, এগুলো কোন একটা নির্দিষ্ট কলামের রেসপেক্টে করতে হবে। ঠিক আছে, অথবা আমরা যেটাকে বলি যে মোমেন্ট নাও আর কি, এটা মূলত আসলে মোমেন্ট থেকেই আসে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা যদি একটু বলি যে আমরা এই পয়েন্টের রেসপেক্ট, অর্থাৎ এই যে এই পয়েন্টের রেসপেক্টে হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, তোমার হচ্ছে যে ওই সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স গুলাকে মানে প্রত্যেকটা ইয়ার হিসাবটা করব। তাহলে আমাকে বলো এখানে আমার টোটাল কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, রাইট? আচ্ছা, তো আমি সেন্টার অফ গ্র্যাভিটি ডিসটেন্সটা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে এখানে যে হিঞ্জ পয়েন্ট আছে, এই হিঞ্জ পয়েন্ট যেগুলো আছে, এই অংশ, এই পার্টটা, অর্থাৎ এই পার্টটা পুরোটাকে আমি আলাদা করে নিয়ে ফেলি। এটাকে আলাদা করে নিয়ে দেন হচ্ছে যে আমি কি করব, দেন হচ্ছে আমি সেন্টার অফ গ্র্যাভিটি ডিসটেন্সটা বের করব। আমরা যদি একটু এরপরে যাই, এই যে দেখো টু ডিটারমাইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি উইথ রেসপেক্ট টু দ্য জয়েন্ট সি। এই যে দেখো, এই দেখো আমি এটা এই অংশটাকে কি করছি, আলাদা করে নিয়ে আসছি। তো আমি এই পয়েন্টের রেসপেক্টে, যে এখানে একটা পয়েন্ট আছে না, এই পয়েন্টের রেসপেক্টে আমি কি নিছি, ডিসটেন্স গুলো নিছি। তাহলে দেখো এক্স বার মানে কি, মানে যেহেতু এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি ডিসটেন্স মানে কি, এই যে এইটা এক্স বার, এটা আমরা বের করব।
তাহলে আমাকে বলো ফার্স্ট কলামের এরিয়া কত, ফার্স্ট কলামের ডিসটেন্স কত, ফার্স্ট কলামের জন্য এটার সাথে ডিসটেন্স কত বলো তো? এটা তো 6, এটা তো আমি জানি, কিন্তু এটা তো লাগতেছে না আমার, তো এটা লাগবে কি? এটা 6 বুঝলাম, ওকে ফাইন, বাট এটা কি আমার লাগবে? এটা তো ভার্টিক্যাল ডিসটেন্স। আমার তো ফর্মুলাটা হচ্ছে যে হরাইজন্টাল ফর্মুলা, অর্থাৎ এক্স বার ইকুয়াল যেহেতু এখানে 4টা কলাম, তাহলে এখানে 4টা জিনিস আসবে, অর্থাৎ a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 প্লাস a4 x4 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4, ঠিক না? তো এখানে বলো a1 কত, a1 মানে হচ্ছে এখানে এই কলামের এরিয়া কত 10, আর ডিসটেন্স x1 এই কলামের রেসপেক্টে এই কলামের ডিসটেন্স কত? আমি তো বললামই এই কলাম, প্রত্যেকটা কলামের এরিয়া তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে, বলছি না এটা? এটা তো দেওয়া থাকতেই হবে, না হলে তো হবে না। এটা তুমি বের করবা কেমনে? এটা বের করতে পারবা না, ঠিক না? যদি এরকম যদি প্রপার কোনো মানে ওরকম কোনো ডাটা দেওয়া থাকে এরিয়া বের করা, তাহলে সেটা ভিন্ন কথা, বাট এটা নর্মালি এত কিছু, এটা ম্যাথ এটা করতে তোমার খবরে যাবে গা 30 মিনিটে সলভ করতে অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি আবার এখানে তোমাকে এটা বের করতে গিয়ে তোমাকে আর খাটনি করা লাগবে, এটা করতে দেয় না, ঠিক আছে? আচ্ছা ওকে, কারণ এখানে আমাদের কোনো ক্রিয়েটিভিটি নেই এটা বের করার মধ্যে। আচ্ছা এনিওয়ে, সো আমাকে বলো x1 এর ভ্যালু কত? x1 মানে কি? মানে হচ্ছে যে এই কলামটা এই কলামের রেসপেক্টে কত দূরে আছে বলো? দশ বলে কি রে? স্যার আরেকবার দেখান তো স্যার কোন কলামটা? বলছি যে আমি এখানে যেখানে কি লিখছি, টু ডিটারমাইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট সি। পয়েন্ট সি মানে কোনটা বলছি? এটা না, এই যে এটা হচ্ছে পয়েন্ট সি। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমি প্রত্যেকটা ডিসটেন্স ক্যালকুলেশন করব। তো ফার্স্ট হচ্ছে যে আমাদের এটা a1 x1, a1 x1 মানে কি এটার এরিয়া কত 10, আর x1 মানে কি এই কলামটার ডিসটেন্স এই সি পয়েন্ট থেকে কত দূরে? 0 স্যার। ঠিক আছে, প্লাস a2 কত? a2 হচ্ছে যে 8 ইনটু x2 কত হবে? 20 স্যার। 20 সেম, প্লাস হচ্ছে যে a3 কত 6, x3 কত হবে? 35। তারপর হচ্ছে তোমার a4 হচ্ছে যে 10, তোমার x4 কত হবে? 35 আর এদিকে 25, 60, ঠিক না? হ্যাঁ, তাহলে আর নিচে হচ্ছে সবগুলো এরিয়া, অর্থাৎ 10 8 6 10, তাহলে এটা হিসাব করলে আসছে হচ্ছে 28.53 ফিট, এত ফিট। অর্থাৎ মানে কি সি পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটি ডিসটেন্স হচ্ছে 28.53। তার মানে এখন আমি তো একটা পেয়ে গেছি, তাহলে এখন আমার কাজ হচ্ছে যে ওই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে প্রত্যেকটা কলামের ডিসটেন্স কতটুকু। এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে প্রথম কলামের ডিসটেন্স আমরা অলরেডি পেয়ে গেছি, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেকেন্ড কলামের ডিসটেন্স বের করতে হলে কি করতে হবে? এই ভ্যালু থেকে যদি 20 বাদ দেই, তাহলে আমরা এই দূরত্বটা পেয়ে যাব না? হ্যাঁ, বুঝো নাই? জি স্যার পাবো। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা এই যে দেখো সেকেন্ড কলামের দূরত্ব পাইছি। আবার এটা যদি 28.53 হয়, পুরো ডিসটেন্স হচ্ছে তোমার 60, সেখান থেকে এটা বাদ দিলে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ফোর্থ কলামের ডিসটেন্স পেয়ে যাচ্ছে 31.47। আর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে থার্ড কলামের ডিসটেন্স যদি আমরা এটা বের করতে চাই, তাহলে কি করবো? 31.47 থেকে 25 বাদ দিব, সেটা 6.47 আছে। তার মানে আমাদের সেকেন্ড যে স্টেপটা ছিল সেটা হচ্ছে যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে প্রত্যেকটা কলামের যে ডিসটেন্স বের করা, সেটা আমরা বের করে ফেলছি, ঠিক আছে? তো এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে যে এই যে সেটা হচ্ছে কি যে এবার আমরা যে 3 নাম্বার যে আমাদের অ্যাজাম্পশনটা ছিল, সেই অ্যাজাম্পশনটা আমাদের কি বলা হয়েছিল যে প্রত্যেকটা দেখো আমাদের তোমার হচ্ছে যে এই যে দেখো যে হ্যাঁ বলো।
আচ্ছা আচ্ছা, এটা বলছি তো। ধরো হচ্ছে যে এই যে দেখো 28.53 তুমি যেটা আনসার পাইলা, এটা কি? এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে প্রথম কলামের ডিসটেন্স। কারণ কেন প্রথম কলাম? কারণ তুমি হিসাবটা করছো প্রথম কলামের রেসপেক্টে, ঠিক আছে? এই জন্য ফার্স্টে যেটা আনসার পাইছো সেটা হচ্ছে প্রথম কলাম থেকে সেন্টার অফ গ্র্যাভিটি ডিসটেন্স। এখন তুমি বের করতে যাচ্ছ যে প্রথম সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দ্বিতীয় কলামের ডিসটেন্স, মানে কোনটা? এই যে এই ডিসটেন্সটা বের করতে যাচ্ছ না? তাহলে এই ডিসটেন্সটা যদি বের করতে হয়, তোমার এখান থেকে এতটুকু জানা আছে 28.53, সেখান থেকে তুমি যদি 20 ফিট এটা যদি বাদ দাও তাহলে তুমি এটা পাও, এটা পেয়ে যাও না? হ্যাঁ, সেম ভাবে তুমি 28.53 জানো, পুরোটা হচ্ছে 60, সেই 60 থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই দূরত্বটা পাবা না? তো এটা মানে কি? এটা মানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ফোর্থ কলামের ডিসটেন্স পেয়ে গেলাম। আর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যদি থার্ড কলামের ডিসটেন্স পেতে চাও তাহলে তুমি কি করবে? 31.47 থেকে 25 বাদ দিবা, তাহলে তুমি এটা পেয়ে যাবা 6.47। বুঝতে পারছো? এই সো এটা হচ্ছে তোমার এটা কি বলো যে তোমার ডিসটেন্স গুলো বের করা, ঠিক আছে? দেন আমরা যদি একটু বলি, আচ্ছা, তো এরপর আমরা তোমার হচ্ছে যে এর পরের অংশটাতে আমরা যাচ্ছিলাম। তো এখানে আমরা বলছিলাম কি যে নাও ফ্রম অ্যাজাম্পশন 3, এই অ্যাজাম্পশন 3 তে আমাদের কি বলা হয়েছিল যে দেখো আমরা এখানে বলতেছিলাম না যে তোমার প্রত্যেকটা কলামে তোমার যে স্ট্রেসটা জেনারেশন হবে সেই স্ট্রেসটা কার সমান হবে? কার সমানুপাতিক? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওই কলামের যে ডিসটেন্স, সেই ডিসটেন্সের সমানুপাতিক, রাইট? তাহলে আমাকে বলো যে এটা হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, এটা চতুর্থ কলাম। তো আমরা এই অংশ নিয়ে কাজ করতেছি, তো আমি এখানে রেসপেক্টটা দেখাই, ঠিক আছে? এই যে এটার জন্য যে বলে এটা হচ্ছে যে ধরো সাপোজ এটা হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, এটা চতুর্থ কলাম। তো এই কলামে স্ট্রেস জেনারেশন হচ্ছে সিগমা 1, এই কলামে স্ট্রেস জেনারেশন সিগমা 2, এই কলামে হচ্ছে সিগমা 3, এই কলামে হচ্ছে সিগমা 4, ঠিক আছে? তাহলে এই সিগমা 1টা কার প্রপোর্শন হবে? 28.53 এর প্রপোর্শন হবে না? হ্যাঁ, তেমনি সিগমা 2 ইজ প্রপোর্শনাল টু কত হবে? 8.53 না? হ্যাঁ, সিগমা 3 ইজ প্রপোর্শনাল টু কত হবে? 6.47। সিমিলারলি সিগমা 4 ইজ প্রপোর্শনাল টু তোমার হচ্ছে যে 31.47 ফিট। সো এই জিনিসটা হচ্ছে আমি অ্যাজাম্পশন 3 থেকে নিছি। এটা কেউ বুঝো না এমন কেউ আছে কিনা বলো? হ্যাঁ, আসো? বুঝছো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা হচ্ছে যে মানে সবাই রেসপন্স করবে না এটা আমি জানি, ঠিক আছে, বাট হচ্ছে অ্যাটলিস্ট একজন বা দুইজন একটু কন্টিনিউয়াস একটু রেসপন্স করিও। আসলে তোমরা বলতে পারো যে স্যার আপনি বলে গেলেই তো হচ্ছে, ঠিক আছে, বাট আসলে রেসপন্সটা দরকার। আসলে আমি বলেই যাচ্ছি, বাট তোমরা আদৌ বুঝতেছো কিনা এটা জানাটা আমার জন্য জরুরি, ঠিক আছে? তো মানে সবাই রেসপন্স করবে না এটা স্বাভাবিক, বাট হচ্ছে দুই একজন অ্যাটলিস্ট একটু কন্টিনিউয়াস একটু রেসপন্স করার চেষ্টা করি, এটা আমার জন্য একটু সুবিধা হয় আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার ওইটা স্যার আরেকবার একটু বুঝে দিলে ভালো হতো। কোনটা? এটা এগুলা? জি স্যার, এগুলো স্যার। আচ্ছা, এগুলো আমি বললাম যে স্ট্রেস মানে আমি 3 নাম্বার যে অ্যাজাম্পশনটা ছিল সেই অ্যাজাম্পশনটাতে কি বলা ছিল যে প্রত্যেকটা কলামের স্ট্রেস হবে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওই কলামের যে ডিসটেন্স সেই ডিসটেন্সের সমানুপাতিক। এটা ছিল 3 নাম্বার অ্যাজাম্পশন। তাহলে আমি ধরে নিলাম যে এই কলামের স্ট্রেস হচ্ছে সিগমা 1, এই কলামের স্ট্রেস হচ্ছে সিগমা 2, এই কলামের সিগমা 3, এই কলামের স্ট্রেস হচ্ছে সিগমা 4। তাহলে সিগমা 1 ইজ প্রপোর্শনটা হবে কত? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তার দূরত্ব কত? 28.53। তাহলে সিগমা 1 ইজ প্রপোর্শনাল টু 28.53। সেম ভাবে সিগমা 2 ইজ প্রপোর্শনাল টু কত? এই ডিসটেন্সটা কত? 8.53। সো সিগমা 2 ইজ প্রপোর্শনাল টু 8.53। সিগমা 3 ইজ প্রপোর্শনাল টু কত? 6.47। সিগমা 4 ইজ প্রপোর্শনাল টু এই যে সেন্ট্রাল গ্র্যাভিটি থেকে তাপ দূরত্ব 31.47। বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, সো এই জিনিসটাই আসলে আমি এখানে লিখছি। দেখো সিগমা 1 ইজ প্রপোর্শনাল টু 28.53, সিগমা 2 এত, সিগমা 3 এত, সিগমা 4 হচ্ছে এত, ঠিক আছে? তো যেহেতু এটা একটা প্রপোর্শন সাইন, তাহলে এটা আমি যদি তুলে দেই তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, রাইট? তো সে কনস্ট্যান্ট হচ্ছে আমি এখানে এম কনস্ট্যান্ট নিয়ে আসছি প্রত্যেকটার সাথে। আর আমরা বলছিলাম যে সিগমা মানে কি হতো? এফ বাই এরিয়া, ফোর্স বাই কি? এরিয়া। তাহলে এখন
একটু খেয়াল করো যে তোমার হচ্ছে যে এই যে এটার জন্য একরকম ফোর্স, এটার জন্য একরকম ফোর্স, এটার জন্য একরকম, এটার জন্য একরকম ফোর্স হবে, রাইট? কারণ ফোর্স গুলো তো সেম হবে না, কারণ এখানে তোমার এরিয়া সেম না বা এগুলো লোড সেম না, ঠিক না? তাহলে ফোর্সটা ডিফারেন্ট হবে। তো আমি ধরলাম এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3, এটা হচ্ছে F4, ঠিক আছে? আর এরিয়া তো আমাদের দেওয়া আছে 10, 8, 6, 10। তাহলে এই যে দেখো ফার্স্টটা দেখো F1/10, সেকেন্ডটা F2/8, থার্ডটা F3/6, ফোর্থটা হচ্ছে F4/10। ইকুয়ালস হচ্ছে কত? এই যে প্রপোর্শন চিহ্ন তুলে দিয়ে প্রত্যেকটা ডিসটেন্সের সাথে একটা একটা কি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করছি। বুঝতে পারছো এটা সবাই? হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখো আমি তাহলে F1 সমান কত হবে? 10, নিচে যে হরে যে 10 আছে, 8 আছে, 6 আছে, 10 আছে, এগুলোকে জাস্ট ওই পাশে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে F1 এর একটা ফাইনাল একটা m এর রেসপেক্ট একটা ভ্যালু পেলাম, F2 এর একটা ভ্যালু পেলাম, F3 পেলাম, F4 পেলাম। এখন কথা হচ্ছে F1 F2 এগুলা তো এই জয়েন্টে কাজ করতেছে। এখন এগুলা এই জয়েন্টে কি বাইরের দিকে না ভিতরের দিকে, এটা কেমনে বুঝবো? যেমন আমি এখানে এই দুইটা, প্রথম দুইটা দিচ্ছি বাইরের দিকে, পরের দুইটা দিচ্ছি ভিতরের দিকে। ওয়াই? কেন প্রথম দুইটা বাইরের দিকে, পরের দুইটা ভিতরের দিকে? এটার একটা স্পেসিফিক একটা রিজন আছে, সেই রিজনটা আমরা যদি একটু বলি, বা আগে ফার্স্টে বলি কেন করছি, ঠিক আছে? তারপর হচ্ছে যে এটা করার কারণটা কি সেটা বলবো, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে কিভাবে করছি, দেন হচ্ছে যে আমি কেন কারণটা বলবো। স্যার এটা সেন্টার অফ গ্র্যাভিটির জন্য না? হ্যাঁ এক্স্যাক্টলি এরকমই কিছু একটা। অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটিতে যে ফোর্সটা যেভাবে আসতেছে সেটাকে ব্যালেন্স করতে চাচ্ছে, এটা হচ্ছে মূল কারণ। তো কিভাবে করছি দেখো, তুমি একটু খেয়াল করো যে এই যে 16 কিপ যে ল্যাটারাল লোডটা আছে বা বাতাস যেটা আছে, বা যেটা বলতে পারো বাতাস বলতে পারো বা আর্থকোয়ার্ক লোড যেটাই বলো, সেটা যখন এখানে আসতেছে সেটা এই সেন্টার অফ গ্র্যাভিটির যে পয়েন্টটা আছে সে পয়েন্টটাকে কোন দিকে ঘোরানোর চেষ্টা করতেছে? এই যে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে না এইভাবে? হ্যাঁ, জি স্যার। সে সেন্টার অফ গ্র্যাভিটিটাকে এই ফোর্সটা কি করতেছে? ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে। এখন আমাকে এই প্রত্যেকটা হিঞ্জ পয়েন্টে ফোর্স গুলা এমন ভাবে হইতে হবে যাতে ওই ফোর্স গুলা ওই যে মুভ করতেছে বা এখানে যে মোমেন্টটা জেনারেট করতেছে যেদিকে, তার ঠিক রিভার্স ডিরেকশনে যেন ব্যালেন্স করতে পারে। সেজন্য দেখো এই কলামের রেসপেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি যদি তার বিপরীত দিকে যদি তোমার ব্যালেন্স করতে চায়, তাহলে সেক্ষেত্রে এটার ফোর্সটা বাইরের দিকে হইতে হবে, এটার ফোর্সটা বাইরের দিকে হইতে হবে, এটার ফোর্সটা ভিতরের দিকে হইতে হবে, এটার ফোর্সটা ভিতরের দিকে হইতে হবে। কথা কি বুঝতে পারছো? ঠিক আছে? অর্থাৎ এই যে দেখো, এটা দেখো বাইরের দিকে হতে, এটা দেখো সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে এদিকে ঘুরতেছে, এটাও এদিকে ঘুরতেছে, এটা ভিতরে হওয়াতে এটা দিকে ঘুরতেছে, এটা দিকে। এটা যদি বাইরে দিত তাহলে জিনিসটা কিন্তু এইভাবে ঘুরতো, তাহলে কিন্তু এটা সেন্টার ওটার সাথে অ্যালাইন করে ফেলতো, ফলে কিন্তু এটার ব্যালেন্স হইতো না। ঠিক আছে? অর্থাৎ মূলত সেন্টার অফ গ্র্যাভিটিতে এক্সটার্নাল ফোর্সের যে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে, সে মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য আমার প্রত্যেকটা হিঞ্চের যে ভার্টিক্যাল ফোর্স আছে সেটা যেদিকে দেওয়া উচিত আমি সেদিকে দিব। কথা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি? ইয়েস স্যার। আশা করে বুঝতে পারছি। ওকে, সো এবার আমার কাজ হবে কি, যে এই যে এম যে ভ্যালুটা আছে, এখন এই F1 এর ভ্যালুগুলো তো আমার এক্সাক্ট ভ্যালুগুলো লাগবে, ঠিক আছে? এখানে তো আমাদের যে ভ্যালু পাইছি সেটা এম এর রেসপেক্টে। তো আমাদের তার মানে এখন আমার কাজ হচ্ছে এমটাকে বের করা। কি করা? এমটাকে বের করা। তো এমটাকে বের করার জন্য আমি কি করলাম, এই যে এখানে যে সেন্টার অফ গ্র্যাভিটি, আচ্ছা দেখো এইটা হিঞ্জ পয়েন্ট, এটাও হিঞ্জ পয়েন্ট, এটাও হিঞ্জ পয়েন্ট, এটাও হিঞ্জ পয়েন্ট। তো আমরা তো জানি হিঞ্জ পয়েন্টে মোমেন্ট জিরো, বাট ভার্টিক্যাল এবং হরাইজন্টাল রিঅ্যাকশন আছে না? তাহলে এখানে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন তো তোমরা ধরলা, বাট এখানে একটা হরাইজন্টাল রিঅ্যাকশন আছে, 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 রাইট? তো এগুলা যে লেভেলে আছে সেই লেভেল বরাবর সেন্টার অফ গ্র্যাভিটির যে পয়েন্টটা, সে পয়েন্টে তুমি একটা কি করতেছো? মোমেন্ট নিচ্ছ। এই যে সামেশন এম এম ও প্রাইম ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? অর্থাৎ এই পয়েন্টের রেসপেক্টে তুমি মোমেন্ট নিচ্ছ। তাহলে তোমাকে মোমেন্ট কে কে দিবে বলো তো? এই 16 একটা মোমেন্ট দিবে, F1 একটা মোমেন্ট দিবে, F2 একটা মোমেন্ট দিবে, F3 একটা মোমেন্ট দিবে, F4 একটা মোমেন্ট দিবে। আর কেউ কি মোমেন্ট দিবে?
না, আর কোনো ফোর্স নাই, সো আর কেউ মোমেন্ট দেয় না। তাহলে আমাকে বলো এই পয়েন্টার স্টেটে 16 যখন মোমেন্ট দিবে, সে মোমেন্ট দিবে কিভাবে? এই যে এইভাবে করে মোমেন্ট দিবে, এবং সেক্ষেত্রে ডিসটেন্স কত? 6 ফিট। তাহলে এই যে দেখো 16 ইন্টু 6 ফিট, তবে এটা ডিরেকশন কোন দিকে? ক্লকওয়াইজ। তো আমরা ধরে নিচ্ছি যে ক্লকওয়াইজটা পজিটিভ, এটা আমাদের ধরার উপরে। তাহলে এরপরে দেখি যে f1 ইন্টু কত? ডিসটেন্স কত? 28.53। তাহলে f1 ইন্টু 28.53 কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, এর জন্য দেখো মাইনাস, এই যে মাইনাস f1 ইন্টু 28.53। সেম f2 ইন্টু কত হবে? এই যে এই ডিসটেন্সটা কত? 8.53। মাইনাস হবে কেন? কারণ অ্যান্টি ক্লকওয়াইজ। f3 ইন্টু কত? এই f3 ইন্টু এই ডিসটেন্সটা কত? 6.47। f4 ইন্টু কোন ডিসটেন্সটা? এই যে এই ডিসটেন্সটা 31.47। সো f4 ইন্টু 31, এটাও মাইনাস কেন? এটা অ্যান্টি ক্লকওয়াইজ। সো এখানে দেখো তুমি f1 এর ভ্যালু কত? m এর একটা ভ্যালু, মানে m এর রেসপেক্টে একটা ভ্যালু, f2 টাও m এর রেসপেক্টে, f3 টাও m এর রেসপেক্টে, f4 টাও কি m এর রেসপেক্টে, রাইট? তাহলে এই f1 f2 f3 f3 এই ভ্যালুগুলো যখন তুমি এখানে বসাবা, তাহলে এই ইকুয়েশনে আননোন শুধু তখন একটা m, ঠিক না? এই বুঝতেছো কথা কি বললাম? Yes, sir. হ্যাঁ, অর্থাৎ f1 f2 f3 f4 এই ভ্যালুগুলো তুমি যখন এখান থেকে ইনসার্ট করবে এখানে, তখন এই ইকুয়েশনে তখন শুধু আননোন থাকবে একটা, সেটা হচ্ছে m। তো সেই mটা আমরা বের করে আমরা পাইছি কত? 0.005086। ঠিক আছে, দেন এই ভ্যালুটা আমি যখন এখানে 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 বসাই দেব, তাহলে আমরা f1 f2 f3 এবং f4 এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে আমরা তাহলে f1 অর্থাৎ আমরা যখন এই আমরা যদি একটু দেখি যে এই যে এই কলামের ঠিক এই হিঞ্জ বরাবর, কলামের এই হিঞ্জ বরাবর যখন আমি স্ট্রাকচারটাকে আলাদা করে ফেলছি, তখন এই হিঞ্জ এবং এই হিঞ্জ, এই হিঞ্জ এবং এই হিঞ্জ, এই চারটা হিঞ্জে তোমার টোটাল যে তোমার অর্থাৎ ভার্টিক্যাল যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশন গুলো কত ইন্ডিভিজুয়ালি সেটা আমি অলরেডি বের করে ফেললাম। ঠিক আছে, সেটা কত? যে f1 হচ্ছে, বুঝি না মানে এমটা কিভাবে বসে f1 f2 f3 পাইছি? আচ্ছা, এটা কিভাবে আসে? এটা হচ্ছে সিম্পল, এই যে বললাম না f1 এর ভ্যালু কত? 285.3 m। তাহলে তুমি সেটা এখানে বসাও। f, হ্যাঁ, এখানে ভ্যালুগুলো যদি বসাই দাও, তাহলে এই ইকুয়েশনে তোমার কি শুধু আননোন থাকে m, তো সেখান থেকে mটা তুমি বের করবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, তো এই m এর ভ্যালু আবার তুমি যখন এখানে বসাই দিবা এই চারটা ইয়াতে, তখন সেখান থেকে তুমি f1 f2 f3 এবং f4 এর এক্সাক্ট ভ্যালু পেয়ে যাবে। তাহলে f1 কত পাচ্ছি? 1.451 কিপ, f2 কত? 0.347 কিপ, f3 কত? 0.198 কিপ, f4 কত? 1.6 কিপ। বুঝতে পারছো সবাই এতটুকু? আচ্ছা, এবার দেখো, আচ্ছা তো এবার দেখো যে আমরা যদি এর পরের এর আগে যদি আমি এখানে যদি একটু চলে যাই, অর্থাৎ ধরো আমি যদি এখানে চলে যাই, এই যে আমরা কতটুকু নিয়ে কাজ করছি? আমরা এতটুকু নিয়ে কাজ করছি। এরপর আমার কাজ হবে কি নিয়ে? এতটুকু নিয়ে, না? হ্যাঁ, বলো না। ঠিক আছে, তো আমরা এখন এতটুকু নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এ পয়েন্ট এ পয়েন্ট এ পয়েন্ট এ পয়েন্ট এগুলো তো সেম। এখানে এফ, এখানে একটা এফ, এখানে উপরের দিকে এফ, এখানে উপরের দিকে এফ, পাবো না? বের করতে পারবো না? সেম প্রসেসে পারবো এটা? এটা কি তোমরা পারবা? মানে এটা কাজটা পারবা কিনা আমাকে এটা বলো। হ্যাঁ, এটা সিম্পল, যেটা করলা সেটার মধ্যে সিম্পল। ঠিক আছে, তাহলে আমরা আমি এটার ভ্যালুগুলো এখানে দেখাইছি, তারপরও এই যে একটু দেখো, এই যে দেখো এই, তাহলে দেখো আমাদের সিমিলারলি আমরা যদি দেখি, তাহলে দেখো কি হচ্ছে, এই যে আমরা এই অংশ বরাবর কেটে উপরের অংশটা নিছি, তাহলে দেখো সেম ফার্স্ট কাজ কি? সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে। এখন তুমি বলতে পারো যে আগে সেন্টার অফ গ্র্যাভিটি আর এটা সেন্টার অফ গ্র্যাভিটি সেম কেন? কারণ তোমার নিচের যে কলামটা, অর্থাৎ দেখো আমরা কি বলি, আমরা নরমালি বলি না যে তোমার এই যে এখানে যে যাই, যে ধরো সাপোজ এটা হচ্ছে ধরো ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো এই যে ফার্স্ট ফ্লোরের যে কলামগুলো আছে, সেই কলামগুলোর যে এরিয়া আর সেকেন্ড ফ্লোরে যে কলামগুলো আছে, সেই কলামগুলোর এরিয়া এখানে কি সেম, এবং ডিসটেন্সও কি সেম। দ্যাটস ওয়াই কি
এই অংশের রেসপেক্টে তুমি যখন কাজ করছো তখন সেন্টার অফ গ্র্যাভিটি আর এই অংশের রেসপেক্টে যখন কাজ করছো তখন সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে কি নাই, কোনো তফাৎ নাই। কথা কি বুঝতে পারছো? ঠিক আছে, কারণ আসলে জিনিসটা তো ডিপেন্ড করে কিসের উপরে, ডিপেন্ড করে তোমার ওই ডিসটেন্স এবং এরিয়ার উপরে। সো যেহেতু ডিসটেন্স এবং এরিয়া সেম, তাহলে সেক্ষেত্রে আগের ক্ষেত্রে যা যা করছো হুবহু সেম। এই যে দেখো 28.53, সেকেন্ড কলামের ডিসটেন্স হচ্ছে 8.53, থার্ড কলামের ডিসটেন্স 6.47, ফোর্থ কলামের ডিসটেন্স হচ্ছে 31.47। ঠিক আছে, এরপর আমাদের কাজ কি ছিল? এরপর কাজ ছিল যে সিগমা ইজ প্রপোর্শনাল টু কি হবে, ডিসটেন্স। ঠিক আছে, তাহলে সিগমা ইজ প্রপোর্শনাল টু ডিসটেন্স করে করে ওইখানে আমরা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট নিতে হবে না? ওইখানে নিছিলাম আমরা n m, এখানে নিছি আমরা n। ঠিক আছে, এরপরে কি, এই যে এ পয়েন্ট, এই যে ঠিক এ পয়েন্ট এই লেভেলে, এখানে এ পয়েন্ট আমরা কি নিব, একটা মোমেন্ট নিব, ঠিক কি না? মোমেন্ট নেওয়ার পরে কি আসবে, এই n এর মোমেন্ট নিলে, মোমেন্ট নেওয়ার পরে f1 f5 f6 f7 f8 এগুলোর ভ্যালুগুলো ওইখানে বসানোর পরে সেখান থেকে n এর ভ্যালু চলে আসবে না? তো n এর ভ্যালু আসছে 0.02543। বুঝতে পারছো কথা? হ্যাঁ, দেন হচ্ছে যে তুমি এই n এর ভ্যালু আবার ওই f5 f6 f7 f8 এ তুমি যখন বসাবা তখন তুমি কি f5 f6 f7 এবং f8 এর এক্সাক্ট ভ্যালুগুলো পেয়ে যাবা। তোমরা কি বুঝতে পারছো? এতটুকু কে কে বুঝে না আমাকে এটা বলো। বলো। তার মানে আমি ধরে নিচ্ছি বুঝছো। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো তাহলে আমি স্যার, এরপরে নেক্সট স্যার এন এক্স বার থেকে এন এরটা আরেকবার একটু বললে ভালো হতো স্যার। স্যার আমি মোবাইল থেকে আচ্ছা, আর কম্পিউটার থেকে একসাথে কাজ করতেছি, তো না স্যার আমি ডিরেক্টলি রেসপন্স করতে পারতেছি না, একটু লেট হচ্ছে স্যার, সরি। একসাথে কাজ করতেছো বলতে? স্যার আমি স্ক্রিন দেখতেছি স্যার পিসিটা, আর স্যার আমার পিসিতে যেহেতু স্পিকার ইয়া নাই, মাইক্রোফোন নাই, এই জন্য স্যার আমার মোবাইল থেকে কথা বলতে হচ্ছে আর কি স্যার, বারবার ইয়া করে করে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এনিওয়ে, আমি দেখো আমি এখানে অলরেডি এখানে এক্সপ্লেন করছিলাম। এই যে দেখো তোমরা এখানে এক্স বার এর আগের ম্যাথে, এই যে দেখো এখানে এক্স বার বের করছো। এক্স বার বের করার পর এরপরে কি করছি আমরা, এই যে প্রত্যেকটা কলামের যে স্ট্রেস, সেই স্ট্রেসটা ওই ডিসটেন্সের সমানুপাতিক ধরে নিছি। ধরে নেওয়ার পরে দেন হচ্ছে সিগমা সমান কত, এফ বাই এ করে নিছি। প্রপোর্শনাল কনস্ট্যান্ট, প্রপোর্শনাল সাইনটা তুলে দিয়ে এখানে একটা কনস্ট্যান্ট এম আনছি। ঠিক আছে, তাহলে ওই ওই সেকেন্ড পোর্শন আমরা এখানে কি আনবো, এম এর জায়গায় এন আনবো। ঠিক আছে, এখানে এম এর জায়গায় এন, এখানে এম এর জায়গায় এখানে এম এর জায়গায়। আর এটা f1 f2 f3 f4 আছে, ওখানে তখন হয়ে যাবে f5 f6 f7 f8। তাহলে f5 f6 f7 f8 এখানে ভ্যালুগুলো আসবে, তবে সেই ভ্যালুগুলো কি আসবে, n এর রেসপেক্টে আসবে। ঠিক আছে, দেন হচ্ছে যে আমরা সেম এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব, অর্থাৎ ওইখানেও সেম ওই যে পয়েন্ট আমরা হিঞ্জ লেভেল আছে সেই পয়েন্টে এখানে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব। মোমেন্ট নিলে আমাদের কি হবে, এই ভ্যালুগুলো আমরা বসাবো, বসানোর পরে এখানে যেমন m পাইছি ওখানে আমরা কি পাবো, n পাবো। সেই n এর ভ্যালুগুলো আমরা যদি আবার এখানে বসাই দিই তাহলে সেখান থেকে আবার f5 f6 f7 f8 পাবো। এটা হচ্ছে সেটা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ওকে। সো এরপর আমরা যদি আগাই সামনের দিকে, সেটা হচ্ছে যে এবার হচ্ছে আমরা কি, আমাদের ফার্স্ট কাজ কি ছিল, যে প্রথম অ্যাজাম্পশনটা অ্যাপ্লাই করা করলাম, বিমগুলোর মাঝখানে মিডল পয়েন্টে আমরা হিঞ্জ বসাইছি। সেকেন্ড অ্যাজাম্পশন সেটাও অ্যাপ্লাই করলাম। থার্ড অ্যাজাম্পশন অ্যাপ্লাই করে প্রত্যেকটা কলামের প্রত্যেকটা হিঞ্জ পয়েন্টে, যেখানে যেখানে আমি হিঞ্জ পয়েন্ট দিয়েছি সেই হিঞ্জ পয়েন্টে ভার্টিক্যাল যে ফোর্সটা সেটা আমি বের করে ফেলছি। ঠিক আছে, এটা গেল আমাদের অ্যাজাম্পশন গুলাকে অ্যাপ্লাই করা। এবার কাজ হচ্ছে আমি ডিটেইলড অ্যানালাইসিস করব, অর্থাৎ জয়েন্ট ধরে ধরে অ্যানালাইসিস করব। তো এই যে দেখো আমরা ডিটেইল অ্যানালাইসিসে আসলাম। এই যে দেখো সি পয়েন্ট, অর্থাৎ সি পয়েন্ট বলতে কি বুঝাচ্ছি আমরা, অর্থাৎ আমরা ওই যে তোমার, আমার আসলে ভুল হয়েছে, পাওয়ার পয়েন্ট রেডি করার সময় হচ্ছে সাইডে হচ্ছে যে চিত্রগুলো দেওয়া উচিত ছিল, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো, বারবার উল্টাইতে হইতো না। এনিওয়ে, কোনো সমস্যা নেই। এখন দেখো এই যে আমি এখানে বলছিলাম না, যে এখানে ধরো আমি এখানে নামগুলো দিতে বলছিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। E F G H I,
আচ্ছা ওকে, GHIJKL। আচ্ছা এখন আমি কি করব, এই যে সি পয়েন্টটা নিয়ে কাজ করব। তাহলে সি পয়েন্টটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে কি হচ্ছে দেখো তো, জিনিসটা দেখতে তখন এরকম হবে না, দেখো তো এই এখানে হচ্ছে হিঞ্জ পয়েন্টটা, এখানে হচ্ছে হিঞ্জ পয়েন্টটা, মানে এই যে এই অংশটা কেটে নিব আর কি। এই বুঝতেছো, এই অংশটা কেটে যদি আমরা এখানে দেখি তাহলে দেখতে অনেকটা এরকম হবে। এটা হচ্ছে এই যে এখানে একটা 16 কিপ কাজ করতেছে, ঠিক আছে। সো এটা একটা যদি হিঞ্জ পয়েন্ট, তাহলে এটার এখানে একটা ভার্টিক্যাল লোড থাকবে, এখানে একটা হরাইজন্টাল লোড থাকবে, এখানে একটা ভার্টিক্যাল লোড থাকবে, একটা হরাইজন্টাল লোড থাকবে। এটা হচ্ছে সি পয়েন্ট। এবং ডিসটেন্স হিসাব করলে এই ডিসটেন্সটা কত হবে, 20 এর অর্ধেক, অর্থাৎ কত 10 ফিট। আর এই ডিসটেন্স হিসাব করলে কত, 12 এর অর্ধেক, মানে কত 6 ফিট, ঠিক আছে। সো এই হচ্ছে যে আমাদের, মানে এখন আমাদের কাজ হচ্ছে এগুলো বের করা। তবে এখানে একটা কথা বলে রাখা, এই পয়েন্টে ভার্টিক্যাল লোডটা কত সেটা আমরা অলরেডি বের করে ফেলছি না থার্ড অ্যাজাম্পশন অ্যাপ্লাই করতে গিয়ে, মনে আছে? এটা বের করছি না? Yes, sir. এটা হচ্ছে 1.451 না 415 কিছু একটা পাইছি, মনে নাই। এনিওয়ে এরকম একটা ভ্যালু পাইছি, ঠিক আছে। তো দেন হচ্ছে যে আমাদের এখন বের করতে হবে যে কি, যে এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, ঠিক আছে। তো এ হচ্ছে কথা। আমরা যাই সামনের দিকে, ওটাতে চলে যাই। এই যে দেখো, এই যে তাহলে দেখা যায় সি পয়েন্টটা আমরা নিচে সবকিছু, এই যে দেখো এই ভ্যালুটা 451, এটা আমাদের আগে থেকে জানা ছিল, এটা আমরা সেটা এখানে বসাইছি। তো দেখো তুমি যদি এখানে ভার্টিক্যাল রিঅ্যাকশনের কথা যদি বলো, তাহলে এখানে একটা নিচের দিকে, আর এখানে তাহলে অবভিয়াসলি ব্যালেন্স করার জন্য এটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে, সেম ভ্যালু, কারণ এখানে আর কোনো ভার্টিক্যাল রিঅ্যাকশন নাই। ওকে, তাহলে আমাদের এটা চলে গেল, এটা বের হয়ে গেল। এবার আমরা কি করতে হবে, যেহেতু এগুলো হিঞ্জ পয়েন্ট, তাহলে আমি এটা অথবা এটা দুইটার যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে আমি মোমেন্ট নিয়ে সেই মোমেন্টটাকে আমি জিরো বসাই দিতে পারি। ধরো এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে মোমেন্ট জিরো, তাহলে কে কে মোমেন্ট দিবে, 16 একটা মোমেন্ট দিবে, 1.451 একটা মোমেন্ট দিবে, এফ প্রাইম এক্স একটা মোমেন্ট দিবে। তাহলে সেখান থেকে আমি কার ভ্যালু পাবো, এফ প্রাইম এক্স এর ভ্যালু পাবো। অথবা আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, এটাও যেহেতু হিঞ্জ, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়ে মোমেন্টটা জিরো বসাই দেবো। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে আমাকে কে কে মোমেন্ট দিবে, শুধুমাত্র 1.451 আর এদিকে বিএক্স প্রাইম, এই দুটো জিনিস মোমেন্ট দিবে, এটা মোমেন্ট দিবে না। অর্থাৎ এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এ দিচ্ছিল, এ দিচ্ছিল, এ দিচ্ছিল, কিন্তু এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এ দিবে না, শুধু দিবে কে, এটা আর এটা। তাহলে সেখান থেকে আমরা বিএক্স প্রাইমের ভ্যালুটা বের করে ফেলবো। বিএক্স প্রাইমের ভ্যালু বের করে ফেললে সামেশন অফ এফ অফ এক্স কত, 16 মাইনাস বিএক্স প্রাইম মাইনাস এফ এক্স প্রাইম। তাহলে সেখান থেকে বিএক্স প্রাইমের ভ্যালু যদি ইনসার্ট করি, তাহলে সেখান থেকে এফ এক্স প্রাইম পেয়ে যাব। ঠিক আছে, কথা বুঝতে পারছো কিভাবে আমি বিএক্স প্রাইম বের করলাম এবং কিভাবে আমি এফ এক্স প্রাইম বের করলাম, দুইটা ওয়ে বললাম, বুঝতে পারছো সবাই? আচ্ছা ওকে, তাহলে আমি এই যে সি পয়েন্টে অ্যানালাইসিস করে আমরা কি পেয়ে গেলাম, আমরা হচ্ছে হিঞ্জ পয়েন্টে, হিঞ্জ মানে কি, ওই পয়েন্টে মোমেন্ট জিরো, বাট ভার্টিক্যাল এবং হরাইজন্টাল রিঅ্যাকশন তো অবভিয়াসলি আছে। তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা জয়েন্ট মেথড অ্যাপ্লাই করে করে, বা জয়েন্টটাকে আমরা নিয়ে নিয়ে কি করব, প্রত্যেকটা হিঞ্জ পয়েন্টে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ভ্যালুগুলো এখন বসে বসে বের করব। এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। তাহলে সি পয়েন্ট করলাম, সি পয়েন্টের পরে কি আসবে, এই যে সি পয়েন্টের পরে এফ পয়েন্ট। এফ পয়েন্টটা দেখতে কেমন হবে, এরকম হবে না? দেখো তোমাদের কাছে ফিগারটা যদি আঁকা থাকে তাহলে তোমরা একটু দেখতে পারো, আমি তারপরে এখানেটা এঁকে দেখাই। এই 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 যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক কি না? সরি, এটা এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে যে আই, জে, কে, এল। তাহলে এখন আমি এক পয়েন্টটা যদি নেই, তাহলে কি কতটুক নিব, এই যে এই এতটুক নিব না, হ্যাঁ এতটুক নিব না? তাহলে এই যে দেখো এতটুক নিলাম। তাহলে এই ডিসটেন্সটা কত হবে, 10, এই ডিসটেন্সটা এইটা পুরোটা ছিল হচ্ছে 15, তাহলে এই অর্ধেক ডিসটেন্সটা কত, 7.5, এই যে দেখো 7.5, এখানে 10, আর এই ডিসটেন্সটা ছিল তোমার হচ্ছে 12, তাহলে ঠিক এই অর্ধেকটা কত, 6, এই যে 6। এখন দেখো এই পয়েন্টটা আসলে আমার মানে ইয়াগুলা কত, তোমার হচ্ছে যে এটাকে কি বলে, মানে এই হিঞ্চে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ভ্যালুগুলো কত সেটা আমরা ঠিক এর আগে আমরা করে আসছি। এই যে দেখো এই, অর্থাৎ
ভার্টিক্যালটা হচ্ছে যে 1.451 উপরের দিকে আর হরিজন্টাল হচ্ছে 13.582 লেফট সাইডে। তাহলে ঠিক এর পরের অর্থাৎ এফ পয়েন্টটা কি এর পরে না, এই এফ এটা এটা হচ্ছে যে সি প্রাইম, অর্থাৎ এই ভ্যালুগুলো তখন এখানে যখন যাবে তখন কি হবে, ব্যালেন্স করবে, ঠিক না? অর্থাৎ এটা উপরের দিকে কাজ করতেছে, এটা কাজ করবে নিচের দিকে, এটা বাম দিকে কাজ করতেছে, এটা কাজ করে ডান দিকে, ঠিক কি না? এই যে দেখো, সো আমরা সেটাই করছি। এই যে দেখো, এটা ডান দিকে কাজ করতেছে, এটা নিচের দিকে কাজ করতেছে। আবার এই পয়েন্টে, এই জয়েন্টে ভার্টিক্যাল রিঅ্যাকশনটা নিচের দিকে কাজ করতেছে, এটা আমরা অ্যাসাম্পশন 3 অ্যাপ্লাই করতে গিয়ে বের করছিলাম না, মনে আছে? 0.347। হ্যাঁ, তাহলে এখন দেখো আমার এই জায়গায় হচ্ছে ভার্টিক্যাল রিঅ্যাকশনটা নিচের দিকে, এই জায়গায় ভার্টিক্যাল রিঅ্যাকশন নিচের দিকে, তাহলে এই জায়গায় আমার ভার্টিক্যাল রিঅ্যাকশন কত হবে সেটা আমি সামেশন অফ এফ অফ ওয়াই করলে অটোমেটিক বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেটা আমরা এই যে এখানে পাইলাম 1.798, এই যে 1.798, বুঝতে পারছো? Yes, sir. বুঝছো? হ্যাঁ, এরপরে দেখো, এরপর আমি আই প্রাইম অথবা ই প্রাইম অথবা সি প্রাইম যে কোনো একটা পয়েন্ট, এগুলো যেহেতু হিঞ্জ পয়েন্ট, সো এই পয়েন্টগুলোতে মোমেন্ট নেওয়াটা সুবিধাজনক, কারণ এই পয়েন্টে মোমেন্ট নিলে মোমেন্টটা জিরো। তো এই পয়েন্টগুলোতে আমি মোমেন্ট নিব, মোমেন্ট নিয়ে মোমেন্টটাকে জিরো বলবো। দেন হচ্ছে ধরো তারপর আমি আই প্রাইমের রেসপেক্টে মোমেন্ট নিলে আমাকে কে কে মোমেন্ট দিবে বলো তো? এই 1.451 ও একটা মোমেন্ট দিবে, তারপরে তোমার হচ্ছে এই ইএক্স প্রাইম একটা মোমেন্ট দিবে যেটা আমার আননোন, আর এটা একটা মোমেন্ট দিবে। আর কেউ কি মোমেন্ট দিবে না? তাহলে সেখান থেকে আমি ইএক্স প্রাইম পেয়ে যাচ্ছি না। তো ইএক্স প্রাইমটা আমি ধরে নিছি বিপরীত দিকে এবং ক্যালকুলেশন করে দেখতেছি আমার ভ্যালুটা আসছে পজিটিভ, কারণ আমি যে বাম দিকে ধরলাম এই ধারাটা ঠিক আছে। সো তার মানে 4.667, যেটা ঠিক আছে। এরপরে সামেশন অফ এফ অফ এক্স যদি করো তাহলে কি আসবে, এই যে এটা ডান দিকে এই জন্য 13.582, এরপরে এটা বাম দিকে এই জন্য মাইনাস ইএক্স প্রাইম, এরপরে এটা ধরে নিছি এটাও বাম দিকে আইএক্স প্রাইমটা মাইনাস আইএক্স প্রাইম। তো ইএক্স প্রাইমের এই ভ্যালুটা 4.67, সেটা যদি তুমি এখানে ইনসার্ট করো সেখান থেকে তুমি আইএক্স প্রাইম পাও কত, 8.916। বুঝতে পারছো সবাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হাইটটা, আচ্ছা ওকে, দেখা যাচ্ছে না, ওকে ওকে, তাহলে বুঝতে পারছো? অর্থাৎ এই এক পয়েন্ট অ্যানালাইসিস করে আমি এই হিঞ্জের ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ভ্যালুগুলো বের করছি, দেন এই হিঞ্জের ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ভ্যালুগুলো বের করছি। এবার আমি চলে যাব কোন পয়েন্টে, আই পয়েন্টে। আই পয়েন্টে চলে যাব কিভাবে, এই যে এই অংশটা কেটে নিব, ঠিক কিনা? এই অংশটা কেটে নিব, কেটে নিয়ে আমি দেখবো। এই যে দেখো, এই বলো এখানে কোনো জিনিস বোঝা নাই কেন? এখানে সেম কাজ, অর্থাৎ আই এর লেফট পার্টের এই ভ্যালুগুলো কোত্থেকে আসছে, ঠিক তার আগের অংশে এক পয়েন্ট অ্যানালাইসিস করতে গিয়ে এক পয়েন্টের রাইট পার্টের যে হিঞ্জের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলা আই পয়েন্টের লেফট পোর্শনে ব্যালেন্স করছে, রাইট? Yes, sir. অর্থাৎ এই বাম দিকে হচ্ছে যে ওটা ছিল, ওটাকে আমরা জাস্ট ব্যালেন্স করছি, অর্থাৎ ওটা ডান দিকে ছিল, ওটা বাম দিকে ছিল, এটা ডান দিকে পাঠাইছি, ওটা উপরে ছিল, এটা নিচে পাঠাইছি, দ্যাটস ইট। আর ডিসটেন্স গুলো তো বুঝতেই পারছো, এই ডিসটেন্স গুলো, ওকে। সো এরপর আমরা কি করব, আমরা হচ্ছে যে যেটা করব যে তোমরা এখানে একটা ভ্যালু আছে 1.7, আর এটা হচ্ছে আমরা কিভাবে পেয়েছি, ওই তোমার হচ্ছে যে অ্যাসাম্পশন 3 অ্যাপ্লাই করতে গিয়ে এই হিঞ্জের এই ভ্যালুটা আমরা পাইছিলাম, মনে আছে, F3, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর কলম যেহেতু। তো এরপরে কি, তাহলে এটা নিচের দিকে, এটা উপরের দিকে, দেন হচ্ছে যে আমরা সামেশন অফ এফ অফ ওয়াই করলে এই এল ওয়াই প্রাইমের ভ্যালুটা চলে আসে। এই এরপর আমাদের কাজ কি, যে এ পয়েন্ট অথবা এই পয়েন্ট যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব, মোমেন্ট নেওয়ার পরে দেখবা যে কি হয়, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এল এক্স প্রাইমের ভ্যালুটা চলে আসবে, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এইচ এক্স প্রাইমের ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে? তো এখানে যদি আমি এল প্রাইমের রেসপেক্টে মোমেন্ট নিয়েছি, তো সেক্ষেত্রে আমার এইচ এক্স প্রাইম আসছে 5.581, সেটা হচ্ছে বাম দিকে ধরাটা, ঠিক আছে? আর এরপর সামেশন এফ অফ এক্স করছি, সেখান থেকে এল এক্স প্রাইম আসছে কত, এত, এটা অবশ্যই বাম দিকে হবে, ঠিক আছে? যেহেতু আমরা এখানে ধরার সময় মাইনাস ধরছি, মানে কি বাম দিকটাকে ধরে নিছি আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে যে আমাদের আই পয়েন্টের অ্যানালাইসিস, এটা বুঝা গেছে? Yes, sir. হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো এল পয়েন্টটা দেখতে কি এরকম হবে, এরকম হবে না? মানে আমার ফিগারটা ছিল নরমালি এরকম, এই এটা ছিল এল পয়েন্ট না? হ্যাঁ, তাহলে আমি এই অংশটা কেটে নেব, রাইট? এই অংশটা কেটে নেব,
এই যে এই অংশটা কেটে নেবো, ঠিক কিনা? তাহলে এই অংশটা কেটে নিই, তাহলে এই যে দেখতে এরকম হবে। তাহলে এই আই প্রাইমের এই ভ্যালুগুলো কোত্থেকে পাইছি? এগুলো পাইছি এই যে এই অংশটা অ্যানালাইসিস করতে গিয়ে, এই অংশটা অ্যানালাইসিস করতে গিয়ে এখানে যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুগুলোকে জাস্ট এখানে কি করছি, ব্যালেন্স করছি, রাইট? Yes, sir. হ্যাঁ, তাহলে এই যে দেখো এই যে বসালাম, আর এই পয়েন্টে অর্থাৎ এই হিঞ্জ পয়েন্টে আমার ভার্টিক্যাল রিঅ্যাকশন ছিল উপরের দিকে 1.6, এটা আমরা অ্যাজাম্পশন 3 অ্যাপ্লাই করতে গিয়ে বের করছিলাম। সো এটা তো এখানে একটা চেকিং আছে। চেকিংটা কি, যে দেখো এটা উপরের দিকে 1.6 কাজ করতেছে, এটা নিচের দিকে 1, অর্থাৎ তুমি এখানে ভার্টিক্যাল রিঅ্যাকশন কোনটা তোমাকে নিজে থেকে বের করতে হচ্ছে না সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করে, যেটা অন্যান্য পয়েন্টগুলোতে করা লাগতেছে। এখানে অটোমেটিক জিনিসটা দেখতেছো মিলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা চেকিং বা এটা একটা চেকড। বুঝতে পারছো কথা? আর একটা চেকিং আছে, সেটা হচ্ছে কি, দেখো এখন তুমি কি, তুমি এই পয়েন্টটা বা এই হিঞ্জ এবং এই হিঞ্জ, এই প্রত্যেকটা হিঞ্জে তুমি কি পাইলা, হরিজন্টাল একটা ভ্যালু পাইলা না মাত্র? হ্যাঁ, Yes, sir. সবগুলা বাম দিকে কাজ করতেছে না? এটা 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 এই চারোটা যোগ করলে এখানে একটা 16 কিপের একটা ল্যাটারাল লোড আসছে না, সেটা সমান হবে। যদি হয় তার মানে তোমার ম্যাথটা ঠিক আছে, যদি না হয় তাহলে তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। এটা হচ্ছে ক্যালকুলেশন চেক করার একটা চেকিং। বুঝতে পারছো কথা? এটা দেখাইতে হবে না পরীক্ষার হলে, জাস্ট তোমাকে দেখাচ্ছি যে এটা মানে তোমার ম্যাথটা যে আসলে তুমি যে করে করে যাচ্ছ, কারণ আসলে এটা অনেক টাইম কনজিউমিং একটা ম্যাথ। তো আসলে ম্যাথের মাঝখানে যদি এরকম একটা বোঝার সুযোগ থাকে যে হ্যাঁ ম্যাথটা আমার হচ্ছে, তাহলে কনফিডেন্সটা গ্রো করে। বুঝতে পারছো? সো এটা একটা চেকিং। বুঝতে পারছো কথা? আচ্ছা, না না বললাম না চেক করে দেখাইতে হবে না, এক্সামে জাস্ট তুমি ম্যাথটা করে যাবা ফ্লুয়েন্টলি। এখন চেক তুমি পরীক্ষার মাঝখানে তুমি নিজে হচ্ছে যে ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো যে হয়েছে কিনা, যদি হয় তাহলে আসলে কনফিডেন্সটা বাড়ে আর কি নরমালি। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। সো এই হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে যে আমাদের জাস্ট শুধুমাত্র এই অংশটা অ্যানালাইসিস করে আমরা পাইছি। এবার আমার এরপরের কাজ কি, এরপর আমি এই অংশটা অ্যানালাইসিস করব, ঠিক কিনা? এই অংশটা অ্যানালাইসিস করলে কি হবে, এই পয়েন্টগুলা, এই হিঞ্জ এবং এই হিঞ্জে তোমার ভার্টিক্যাল ভ্যালু তো আমাদের অলরেডি জানা আছে, ঠিক আছে? শুধু হরিজন্টাল ভ্যালুগুলো বের হবে না? পারবা এটা? পারবা না? হ্যাঁ, এটা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে তাহলে হ্যাঁ, তখন হচ্ছে কি তখন চেকিং দিবা কি জানো, এই যে এটা 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 এগুলো সবগুলো যোগফল কত হবে, এদিকে 16 এদিকে কত 20, টোটাল হচ্ছে 36 হইতে হবে। বুঝতে পারছো? কারণ তুমি তো এটা পুরাটা নিয়ে কাজ করতেছো না, তাহলে কি টোটাল এদিকে আসতেছে 20 আর 16 মানে 36, তাহলে এগুলো সবগুলো যোগফল কত হইতে হবে, 36 হইতে হবে। এটা একটা চেকিং, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি কি করবা, এর পরের অংশে এই পয়েন্ট, এই জয়েন্ট এবং এই জয়েন্ট নিয়ে কি করবা, অ্যানালাইসিস করবা। পারবা না? পারবা। তাহলে ফাইনাল আমার যে ফিগারটা, মানে ফাইনাল সবগুলা জয়েন্ট আমি এখন, তাহলে আমি কি করলাম, এটা করার পরে তোমাকে যেটা বললাম এখন করতে, সেটা করার পরে তোমার আলটিমেটলি কি হলো, প্রত্যেকটা কলামের যে হিঞ্জ আছে এবং প্রত্যেকটা বিমের যে হিঞ্জ আছে, প্রত্যেকটা হিঞ্জের ভার্টিক্যাল এবং হরিজন্টাল ভ্যালুগুলো তুমি বের করে ফেলছো, রাইট? ঠিক কিনা? তাহলে এই প্রত্যেকটা ভ্যালু নিয়ে তুমি এখন ফাইনাল যদি একটা চিত্র আঁকো, তাহলে চিত্রটা দেখতে কেমন হবে সেটা যদি আমরা একটু দেখাই। ফাইনাল অ্যানালাইজ স্ট্রাকচার সেটা হবে এরকম। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এখন এই ভ্যালুগুলো কিভাবে আসছে সেটা একটু পরে দেখাচ্ছি। মানে এই অংশটা তুমি তো বের করো নাই, অর্থাৎ এই যে এই অংশটা, এগুলো তো আমাদের এই ক্যালকুলেশনের আন্ডারে পড়ে নাই, পড়ছে? এগুলো পড়ছে? এগুলো পড়ে নাই। সো এগুলোর কথা বাদ দাও, এগুলো বাদ দিয়ে বাকি অংশটা বুঝছো কিনা বলো। এই এতটুকু, মানে এতটুকুই আমরা বের করছি, ঠিক আছে? সো এতটুকু বুঝছো কিনা বলো। এই যে দেখো প্রত্যেকটা জয়েন্টে তোমার এই যে দেখো হিঞ্চের এই যে ভার্টিক্যাল হরিজন্টাল এটার জন্য ভার্টিক্যাল হরিজন্টাল, এটার জন্য ভার্টিক্যাল হরিজন্টাল। বুঝতে পারছো? জি স্যার।
হ্যাঁ, তো এইগুলো তোমরা আমি তো এগুলো বের করে, এগুলো তো আমি বের করে অলরেডি দেখাইছি, এই যে এগুলো আমি বের করে দেখাইছি, এগুলো বের করে দেখাইছি, ঠিক আছে। তো তোমরা হচ্ছে যে এই জিনিসগুলো বের করে একটু দেখবা, এই যে এটা 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 এগুলো একটু বের করে দেখবা, ঠিক আছে। আমি ভুল হইতেই পারি, তো সেক্ষেত্রে আমাকে একটু দেখাবা, হ্যাঁ, যদি কোনো কারণে কোনো অসঙ্গতি থাকে আর কি, ঠিক আছে, এগুলা ঠিক হয়েছে কিনা। ওকে, আচ্ছা। সো এখন দেখো, হ্যাঁ বলো বলো। স্যার যে বি পয়েন্টে আমরা ওই যে রিয়াকশন গুলো বের করার সময় বাম পাশে যে 20 কি লোড থাকে, হুম, ওইটা স্যার ওই পোর্টাল মেথডে যখন আমরা করছিলাম মিডের জন্য, তখন স্যার ক্যালকুলেট করা নাই। কে বলছে তোমাকে? স্যার ওইটা আমরা মিলাইতে পারি না, ওই 20 ছাড়া মানে ওই বাম পাশ থেকে যে লোডটা ছিল ওই লোডটা ছাড়া মিলতেছিল, কিন্তু স্যার এটা মিলে নাই। কি বলতেছো ভাই এগুলা? তুমি দাঁড়াও, তুমি কে? শোয়েব নাকি? জি স্যার। তো তুমি এটা আমাকে বলছো? স্যার এটা এটা মিলাইতে পারতেছি না। পরীক্ষায় আসবে না, এই জন্য আর আপনাকে করি নাই যে। না, এটা কোনো কথা না, এটা অবশ্যই মিলবে। মিলবে না কেন? কেন মিলবে না? এটা আমাকে এই প্রবলেমটা 7 সেমিস্টার না 8 সেমিস্টারের, মানে তোমাদের সাথে যারা ক্লাস করতেছে আর কি, 7 সেমিস্টার মনে হয়, ওরা আমাকে এটা ওদের মধ্যে 2 জন আমাকে এই প্রবলেমটা দেখাইছিল। তো এই জন্য আমি বলছিলাম যে একদিন হচ্ছে লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে এটাতে, এই পোর্টাল ম্যানেজারে এই পোর্শনটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা। তো কেউ আর পরে আর রেসপন্স করে না, এই জন্য আমি আর দেখাই নাই, ঠিক আছে। তো তোমার হচ্ছে ওদের থেকে পরে জিজ্ঞেস করছিলাম, ওরা বলছে ওরা এটা বুঝছে। তো ওই জন্য আমি মনে করছিলাম এটা তোমরা বুঝছো। তো এটা তো অবশ্যই মিলার কথা, মিলবে না কেন? স্যার আমরা ট্রাই করছিলাম, মিলাইতে পারি না। আচ্ছা স্যার, আমরা অফলাইনে করলে দেখাই দিবেন নাকি? আমাকে তাহলে একটু দেখাই, আমাকে তাহলে তো একটু তুমি নেক্সট হচ্ছে রবিবার দিন ক্লাসে তুমি আমাকে তাহলে এটা একটু দেখাই, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, ওকে। সো এটাও সেম ভাবে তাহলে ক্যালকুলেশন করবা, ঠিক আছে? ক্যালকুলেশন গুলো একটু মিলাই দেখবে, এগুলো অবশ্যই মিলবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এনিওয়ে, এখন প্রবলেম হচ্ছে যে এটা না, প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই যে আমরা যে নিচের অংশের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা এখন একটু বের করতে যাচ্ছি। তো সেগুলো আমরা কিভাবে বের করব? সেগুলো আমরা একটু বের করতে যাচ্ছি এটা মোছা যাবে না কেন? আমি একটা ভুল করে ফেলছি। এটা হচ্ছে যে আমি ওদেরকে বলছিলাম যে এটা থাকুক। আমি হচ্ছে এটা মুছতে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে একটা মেসেজ নোটিফিকেশন আসছিল যে এটা থাকতে হবে কিনা, আমি ওদেরকে এটা পারমিশন দিয়ে দিছিলাম। দ্যাটস মেবি প্রবলেম করতেছে। এখন এটা উপায় কি বলতো? চলে গেছে, ওকে। আচ্ছা, এনিওয়ে, সো আমি তাহলে হচ্ছে যে যেটা বলতেছিলাম, তাহলে হচ্ছে এখন দেখো আমি এটা একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে যে কি, যে এই যে দেখো এখন আমি এই স্ট্রাকচারটা নিচ্ছি, কোনটা? এই যে এটা, খেয়াল করো, এই জায়গায় এই পয়েন্টে নিচের দিকে কাজ করতেছে কত? 7.253, তাহলে এই পয়েন্টে কাজ করবে কি উপরের দিকে, ঠিক আছে। আবার এই পয়েন্টে যদি উপরের দিকে কাজ করে, অবভিয়াসলি এই ফিক্স সাপোর্টে অ্যাক্সিয়াল ফোর্সে কাজ করবে নিচের দিকে, ঠিক কিনা? বুঝতেছো? ইয়েস স্যার। আবার তোমার এ পয়েন্টে বাম দিকে কাজ করতেছে 5.439, তাহলে এ পয়েন্টে ডান দিকে কাজ করবে 5.439 ব্যালেন্স করার জন্য। আবার এ পয়েন্টে এটা যদি ডান দিকে কাজ করে, তাহলে এটা কাজ করবে কোন দিকে? বাম দিকে, ঠিক না? ইয়েস স্যার। সেম ভাবে এটা তো সেম, ঠিক না? এটা তো সেম, এটা তো সেম। বুঝতে পারছো এই ভ্যালু আর এই ভ্যালু কিভাবে আসছে? এই ভ্যালু আর এই ভ্যালু, এই ভ্যালু আর এই ভ্যালু, এবং এই ভ্যালু আর এই ভ্যালু কিভাবে আসছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আসলে মোমেন্টটা কিভাবে আসছে? মোমেন্ট হচ্ছে তুমি এই পয়েন্টের রেস্টে একটা মোমেন্ট নাও, তাহলে তোমাকে কে, অর্থাৎ এই স্ট্রাকচারটার জন্য, এই অংশের জন্য তুমি এই পয়েন্টের রেস্টে মোমেন্ট নাও, তোমাকে কে মোমেন্ট দিবে? এই পয়েন্টে ইটসেলফ একটা মোমেন্ট দিবে, সো সেটা ধরো এম। আর তো আমরা ধরে নিলাম এইদিকে, কারণ
যে কোনো একটা দিক ধরে নিলেই হচ্ছে। So আমি ধরে নিলাম হচ্ছে কোন দিকে, এদিকে। তাহলে এইদিকে মোমেন্ট এম হলে আর এই পয়েন্টের সাথে মোমেন্ট নিলে আমাকে আর কে মোমেন্ট দিবে? এ তো মোমেন্ট দিবে না, কারণ এটা ঠিক এই পয়েন্ট পড়ে যাচ্ছে। তাহলে দেবে হচ্ছে যে এ, তাহলে সেটা হচ্ছে কোন দিকে, সেটা হচ্ছে এদিকে, তাহলে বিপরীত দিকে। তাহলে মাইনাস 5.439 ইনটু এই ডিসটেন্সটা, টোটাল এই ডিসটেন্সটা কত, এই পুরো ডিসটেন্সটা কত, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 16, তাহলে এই ডিসটেন্সটা কত হবে, 8 ফিট না? ঠিক আছে, তাই এটা হচ্ছে 8 ফিট হবে। তাহলে এটা যদি 8 ফিট হয়, তাহলে আমরা এখানে 8 দিয়ে গুণ করবো, ইকুয়াল হচ্ছে কত, 0। তাহলে এখান থেকে বের করলে কত হয়, 5 8 40, 40 থেকে একটু বেশি আসবে। সো এই যে দেখো 43.49, বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে সেম ভাবে এটা বের করতে পারবো না, এরপর এটা, এরপর এটা, বুঝতে পারছো কিনা বলো? জি স্যার, পারা যাবে। তো এই যে পুরো স্ট্রাকচারটা বের করলাম, Sir, এটা দেখতে যতটা হিজিবিজি, সো মোমেন্টের ডিরেকশনটা, মোমেন্টের ডিরেকশনটা এই যে আমরা ডিরেকশনটা ধরে নিয়েছি, এভাবে ধরে আমরা পজিটিভ পাইছি, তার মানে পজিটিভ ধরাটা ঠিক আছে। তার মানে রিঅ্যাকশন ঠিক, মানে ডিরেকশন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা স্যার, এটা বোঝা যাচ্ছে। দেখো তুমি এই পয়েন্টের মোমেন্ট নিলে, এইটা মোমেন্ট দিচ্ছে এদিকে, মানে এই অংশটা যাচ্ছে তোমার এখানে, এটাকে মোমেন্ট দিতে এভাবে, তাহলে ও রেজিস্ট করবে কোন দিকে, বিপরীত দিকে। এটা তো কমন সেন্স, বুঝাই যাচ্ছে না? তো সেক্ষেত্রে আসলে এটা বোঝাই যায় আসলে কোন দিকে আসতেছে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে এই যে আমার পুরো স্ট্রাকচারটাকে আমি জয়েন্ট ধরে ধরে আমি যে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করার পর ফাইনাল যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে এটা। এতটুকু মানে এটা দেখতে যতটা বিশ্রী মনে হচ্ছে, জিনিসটা কিন্তু অতটা কঠিন না, ঠিক না? মানে হয়তো একটু সময় সাপেক্ষ, বাট ইজি, রাইট? ঠিক কিনা? পরীক্ষার হলে বোঝা যায়। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? তাহসিন, তুমি বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে, বলো। কেন, এগুলো কি কমন ছিল না পরীক্ষার কোশ্চেন? এই কোশ্চেনে আমি, হ্যাঁ বলো। হ্যাঁ, মিলবেন পরে জানাই। আচ্ছা, যাই হোক, এটা খুবই ইজি কোশ্চেন করছে, আমি যা পড়াইছি তাই দিছি। ইভেন বলা যায় যে মানে হুবহু সেম কোশ্চেনই তুলে দিছে অনেক ক্ষেত্রে। তো এই কোশ্চেন আসলে 30 যদি কেউ না পাই, তাহলে আসলে আমি বলবো তার আনফরচুনেট, ঠিক আছে, খুবই আনফরচুনেট যদি এটাতে 30 হচ্ছে আমাদের স্ট্রাকচারাল আর হচ্ছে আপনার আরসিসি যে কোর্স গুলো আছে, এগুলোতে দেখা যায় সবকিছু পড়ে যায়, কোয়েশ্চেনেও সবকিছু পারার মতো নিয়ে আসে, বাট হচ্ছে আমরা ওই টাইম কনসামশনের কারণে শেষ করে আসতে পারি না, এটাই সমস্যা হয়ে যায়। আচ্ছা, স্যার, আমারটাতে আমাদের কি উপর একটু এত টাইম? হ্যাঁ বলো। হ্যাঁ, শুনে নেই। স্যার আমাদের উপর একটু ফেভার করবেন আর কি স্যার, মার্কগুলো দিয়ে। আচ্ছা, এখন আমি অবশ্যই খাতা কাটা, তোমাদের খাতা কিন্তু দেরিয়ে পাবা। আমি নেক্সট মান্থ হয়তো খাতা দেখাইতে পারবো না, জুন মাসে দেখতে পারবা, কারণ আসলে আমি নেক্সট মান্থে খুবই বিজি থাকবো। সো আমি চেষ্টা করব যতটা পারা যায়। আমি অলরেডি এর আগে একটা কোর্স নিছি, যারা এখন 6 সেমিস্টারে, ওদের 5th সেমিস্টারে একটা কোর্স দিছি, সো ওরা জানে যে আসলে আমি কেমন খাতা কাটি, ঠিক আছে? সো ওইটা নিয়ে টেনশন করার কিছু না। এখন তুমি কিছু না লিখলে আমি আসলে সাদা খাতায় মার্ক দিতে পারবো না। আবার তুমি এমন কিছু সলভ করে আসছো যেটা খুবই ইরিলেভেন্ট, ওইটা তো আমি মান বসাতে পারবো না। তুমি রিলেভেন্ট জিনিস, ক্যালকুলেশন ভুল করছো বাট প্রসেস ঠিক আছে, আমি অবশ্যই পার্শিয়াল মার্কিং করবো এবং খুব ভালোভাবে পার্শিয়াল মার্কিং করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নাই। প্রসেস স্যার ফুল হইলেও যাই- স্যার যে সামান্য ক্যালকুলেশন মিস্টেকের জন্য স্যার মার্ক কাটিয়ে না স্যার, যে স্ট্রাকচারের কোর্স স্যার। আমি তো কখনোই বলি নাই তোমাকে যে তুমি পারফেক্টলি আনসার বের করো, আমি কখনো কোনো স্টুডেন্ট থেকে এটা এক্সপেক্ট করি না। কেউ যদি একটা ম্যাথ ফুল প্রসেস ফলো করে ম্যাথের আনসার সহ পারফেক্টলি মিলাইতে পারে, তাকে আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে? তাকে আমি মানে সে ফুল মার্কস পাওয়ার যোগ্য, ওকে ফাইন। কিন্তু একটা ছেলে সে ফুল প্রসেস করে আসছে, কিন্তু সে করতে গিয়ে সেখানে কোনো একটা জায়গায় ক্যালকুলেশন ভুল করছে, দ্যাটস ওয়াই তার আনসারটা মিলে নাই বা আনসারটা
মানে কম আসছে বা বেশি আসছে, আমি তার ক্ষেত্রে আমি সর্বোচ্চ হয়তো 1 থেকে 2 মার্ক কাটবো। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। 1 থেকে 2 মার্ক কাটবো কেন? কারণ ওই যে ছেলেটা পারফেক্টলি অ্যাকুরেটলি করছে তাকে যে 10-এ 10 দিছি, একে যদি 10-এ 10 দেই তাহলে এটা আসলে যে পারফেক্টলি করছে তার সাথে ইনজাস্টিস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই জন্য এখানে 1 থেকে 2 মার্ক হচ্ছে এখানে কাটা হবে। কেন? ক্যালকুলেশনটা মিলাতে পারে নাই। বাট ম্যাক্সিমাম মার্কিং, পার্শিয়াল মার্কিংটা ম্যাক্সিমাম করা হবে যদি পারফেক্টলি প্রসেস সবকিছু ঠিকঠাক ভাবে করে। ঠিক আছে, এই এনিওয়ে সো এই হচ্ছে যে এই স্ট্রাকচারটা এতটুকু আমাদেরকে ড্র করতে হবে। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে যে এই স্ট্রাকচারের উপর বেস করে এসএফডি, বিএমডি, এএফডি মানে এগুলা আঁকা, বিমের এসএফডি বিএমডি, কলামের এসএফডি বিএমডি, এএফডি আঁকা। ঠিক আছে, তাহলে ফার্স্টে যদি বিমে চলে যাই তাহলে আমাকে একটু বলো, এই যে দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই যে এই বিমটার কথা আমরা যদি একটু বলি, এই যে এই বিমটা, ঠিক আছে, এই বিমটার কথা আমরা একটু দেখি। তাহলে এই বিমে দেখো তো এই অংশটা, অর্থাৎ এই অংশটার দিকে তাকাও, এটা উপরের দিকে, তাহলে এই জায়গায় এটা অবশ্যই ব্যালেন্স করার জন্য এখানে কি নিচের দিকে কাজ করবে না? হ্যাঁ, অর্থাৎ ধরো আমি বলতেছি যে এই যে এটা উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে, তাহলে এটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে না? আর এটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে এটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে না? তাহলে জিনিসটা কি হচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে যে আমরা তো জানি, আমরা এসএফডি আকার ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখাইছি না এই স্ট্রাকচার কোর্সের ফার্স্টে, যে লেফট আপ রাইট লেফট সাইড ডাউনওয়ার্ড হইলে নেগেটিভ, লেফট আপ রাইট ডাউন হলে সেটা হচ্ছে পজিটিভ, আর লেফট যদি ডাউন হয়, রাইট যদি আপ হয়, তাহলে সেটা হচ্ছে কি নেগেটিভ। তো দেখো তো এটা লেফট ডাউন রাইট আপ, লেফট ডাউন রাইট আপ, তার মানে এটা পুরোটাই এই বিমের পুরোটাই হচ্ছে নেগেটিভ শেয়ার। সেটা কত? সেটা 1.451। এটাও সেম, দেখো এটা উপরে এটা নিচে, তাহলে লেফট নিচে রাইট উপরে, লেফট নিচে রাইট উপরে, সেটা হচ্ছে 1.798 কোন দিকে? নেগেটিভ শেয়ার। এটাও সেম, লেফট নিচে রাইট উপরে, লেফট নিচে রাইট উপরে, সো এটাও নেগেটিভ শেয়ার 1.6 নেগেটিভ শেয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখি, এই যে দেখো এসএফডি ফর বিম, এই যে দেখো, বুঝছো? বুঝা গেল? জি স্যার। হ্যাঁ, সো এরপর আমরা যদি একটু যাই, এই যে এখানে দেখো এটা তো সেম, লেফট নিচে রাইট উপরে, লেফট নিচে রাইট উপরে, তাহলে 5.802 শেয়ার হচ্ছে কি নেগেটিভ। এখানেও সেম, লেফট নিচে রাইট উপরে, এখানেও লেফট নিচে রাইট উপরে, এটা 7.19, এটা হচ্ছে 6.4। সো দেখো চিত্রটা দেখো, বুঝতে পারছো? এসএফডি ফর বিম। জি স্যার। এবার আসো বিএমডি ফর বিম। বিএমডি ফর বিমে যদি আমরা চলে যাই তাহলে সেক্ষেত্রে আমরা একটু বলি, দেখো বিএমডি ফর বিম যখন আমরা বলবো তাহলে সেক্ষেত্রে দেখো এই যে এই অংশটার কথা একটু যদি চিন্তা করো, এটাকে তুমি ফিক্সড হিসেবে চিন্তা করো, তাহলে এটা কি হচ্ছে? জিনিসটা এটা বিমটাকে উপরের দিকে তোলার চেষ্টা করতেছে, তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা হবে এরকম না? হ্যাঁ, জি স্যার। তাহলে এরকম যদি হয়, বাকি পোর্শনটা এটা যেভাবে ছিল বিমের, বাকি পোর্শনটা সেভাবে মেনটেন করবে, দ্যাটস এটা এইভাবে যাবে। তাহলে এই জায়গায় মোমেন্টটা কনকেভ, তার মানে কি পজিটিভ না? পজিটিভ। পজিটিভ। আবার সেম ভাবে তুমি এই বিমের ক্ষেত্রে যদি চিন্তা করো এই পয়েন্টে, তাহলে এখানে হচ্ছে কি জিনিসটা এভাবে যাচ্ছে, মানে এই লোডটা বিমটাকে এভাবে করে বাঁকাচ্ছে, ফলে বাকি রেস্ট পোর্শনটাও এভাবে থাকবে, ফলে এটা হচ্ছে কনভেক্স, তার মানে কি নেগেটিভ। তাহলে আমরা যদি বলি এই বিমের এই পয়েন্টে পজিটিভ মোমেন্ট, এই পয়েন্টে নেগেটিভ মোমেন্ট, তাহলে পজিটিভ মোমেন্টের ভ্যালুটা কত? সেটা হচ্ছে যে এই যে এই দূরত্বটা কত? এই দূরত্বটা আমাদের কত? এটার টোটাল ছিল 20, তাহলে এই দূরত্বটা হচ্ছে 10, তাহলে 1.451 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 14.51, তাহলে এই পয়েন্টে মোমেন্ট হচ্ছে 14.51। এখানেও সেম 1.451 কে 10 দিয়ে গুণ করলে এই পয়েন্টে নেগেটিভ মোমেন্ট হচ্ছে 14.51। ঠিক আছে, তাহলে এখানে একটা তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে এই পয়েন্টটা মোমেন্টটা পজিটিভ, এই পয়েন্টটা মোমেন্টটা নেগেটিভ। সেম ভাবে এটার ক্ষেত্রে এই পয়েন্টটা মোমেন্টটা পজিটিভ, এই পয়েন্টটা মোমেন্টটা নেগেটিভ, ঠিক কি না? জি স্যার। এখানেও সেম, এই পয়েন্টটা মোমেন্টটা পজিটিভ, এই পয়েন্টটা নেগেটিভ। এই পয়েন্টটা মোমেন্টটা কেমনে বের করব? এটাকে এই দূরত্ব দিয়ে গুণ করব, এটাকে এই দূরত্ব দিয়ে গুণ করব। এই পয়েন্টটা মোমেন্ট কিভাবে বের করব? এই পয়েন্ট এটাকে এই দূরত্ব দিয়ে গুণ করব। এই পয়েন্টে নেগেটিভ মোমেন্ট কিভাবে বের করব? এটাকে এই দূরত্ব দিয়ে গুণ করব, রাইট? জি স্যার। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব? আমরা হচ্ছে মোমেন্টটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু দেখি,
এই বিএমডি ফর বিম এই চিত্রটা দেখো, এই যে দেখো 14.51 পজিটিভ 14.51 নেগেটিভ, এই যে 13.485 পজিটিভ 13.42 নেগেটিভ, 20 পজিটিভ 20 নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করবা, সেটা হচ্ছে দেখো এই পোর্শনে যতটুকু পজিটিভ মোমেন্ট এই পোর্শনে ঠিক ততটুকু নেগেটিভ। এমন এটাই তার মানে মিডিয়াল মানে মোমেন্টটা হচ্ছে 14.51 থেকে মোমেন্ট কমতে কমতে এখানে 0 এবং এটা নেগেটিভ। তার মানে কি আমাদের যে অ্যাজাম্পশন সেই অ্যাজাম্পশনটা এখানে কি ফুললি করছে কিনা, রিফ্লেক্ট পয়েন্ট কি 0 হয়। এরপরে এটা 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 কি পারবা নিজে নিজে? তাহলে আমরা তো আরেকবার এখানে একটা একবার দেখাই দিই, সেটা হচ্ছে এই দেখো হচ্ছে কি হচ্ছে এই পয়েন্টে তুমি তাকাও, তাহলে হচ্ছে উপরের দিকে তোমার তাহলে এই পাশে হচ্ছে এভাবে কাজ করতেছে, রেস্ট পোর্শনটা এভাবে থাকবে, ফলে এটা হচ্ছে কনকেভ, তাহলে এটা পজিটিভ মোমেন্ট। সেটা কি হয় 5.802 কে এই যে এখানে যে ডিসটেন্স 10 ফিট এটা দিয়ে গুণ করতে হবে 58.02। সেম ভাবে এটা তো সেম, এটা তো সেম, পারবা না? জি স্যার, পারা যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার কি বিমের বিএমডি, এই যে দেখো বিমের বিএমডি। ঠিক আছে, তাহলে এই বিএমডির গ্রাফটা বোঝা গেছে? জি স্যার। বুঝা গেছে, ওকে। সো এরপর আমরা চলে যাই কলামের এসএফডি। তো কলামের এসএফডি যদি বুঝতে হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলছিলাম বলো তো, আমরা এই চিত্রটাকে কিভাবে দেখব, একটু উল্টাই রোটেট করে দেখব, অর্থাৎ এইভাবে করে দেখব। অর্থাৎ তখন আমরা যদি একটু তাকাই তাহলে হচ্ছে এই জিনিসটাকে আমরা এইভাবে করে তাকাবো। অর্থাৎ এই ভ্যালুগুলো তোমরা একটু দেখো, এগুলো একটু মুখস্থ করো, হ্যাঁ এগুলো একটু মাথায় রাখো। আমি এখন চিত্রটা চাঁকি দেখাচ্ছি, এই যে দেখো, এই যে দেখো এখানে আমি এসএফডি ফর কলাম আঁকার জন্য আমি কি করতেছি দেখো, আমি ওই যে কলামের যে পোর্শনটা সেটাকে আমি হচ্ছে যে বিমের আকারে তাকাই দেখবো। তাহলে জিনিসটা কিরকম হবে, জিনিসটা দেখো এরকম হবে। পোর্টাল মেথডে যেরকম করছিলাম, হ্যাঁ পোর্টাল মেথডে যেভাবে করছিলাম, অর্থাৎ এখানে মোমেন্টটা ছিল এভাবে, এটা কত 43 পয়েন্ট তোমার হচ্ছে যে 49, আর এখানে ছিল হচ্ছে তোমার কি নিচের দিকে 7.253, আর এদিকে এটা কাজ করতেছিল এই উপরের দিকে, এটা হচ্ছে কত 5.439, ঠিক আছে। সো তুমি এখানে যদি দেখো যে এখানে একটা হিঞ্জ পয়েন্ট আছে, ঠিক আছে, এরপরে এটা হচ্ছে তোমার জয়েন্ট, ঠিক আছে, তারপর আবার এখানে একটা হিঞ্জ পয়েন্ট আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। তো আমরা যদি একটা নাম বলে দিই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে যে বি, এখানে একটা জয়েন্ট আছে, এরপর এটা হচ্ছে সি, ঠিক আছে। তো তোমরা এরপরে ভ্যালুগুলো যদি দেখো তাহলে হচ্ছে যে এই হিঞ্জের বাম দিকে নিচের দিকে হচ্ছে তোমার নিচের দিকে এবং উপরের দিকে, অর্থাৎ এই কলামের এই অংশের জন্য হচ্ছে নিচের দিকে, আর এই কলামের এই অংশের জন্য উপরের দিকে কাজ করতেছে। সেটা হচ্ছে কত 5 পয়েন্ট তোমার হচ্ছে যে 439, ঠিক আছে 439। আর এই জয়েন্টে এটা কিভাবে কাজ করতেছে, এটার জন্য এদিকে, আর এই অংশের জন্য এদিকে কাজ করতেছে, সেটা কত 7.253। এই বুঝতেছো তোমরা জিনিসগুলা, ভ্যালুগুলো বসাচ্ছি যে? জি স্যার, বুঝা যাচ্ছে। হ্যাঁ, এরপরে তুমি যদি এটা আচ্ছা এই জায়গায় বি পয়েন্টে এই জায়গায় হচ্ছে তোমার কি কাজ করতেছে 20 কিপ, ঠিক কিনা? আবার এই পয়েন্টে যদি চলে আসো তাহলে হচ্ছে যেটা লেফটে নিচের দিকে, রাইটে উপরের দিকে, সেটা কত, সেটা হচ্ছে 2.418। আর এদিকে কাজ করতেছে হচ্ছে যে জয়েন্টের দিকে, এটা এদিকে এটা এদিকে, সেটা হচ্ছে কত তোমার 1.451, ঠিক আছে। সি পয়েন্টে এদিকে হচ্ছে তোমার একটা কি 16 কিপ কাজ করতেছে, ঠিক আছে। সো এই তাহলে আমরা কি করলাম, আমরা এই যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে তোমার এই যে চিত্রটা আছে, এই অংশটা, এটা পুরোটাকে কিভাবে নিয়ে আসলাম, এই যে এইভাবে করে এখন মানে এই পুরো কলামটাকে বিমের মতো করে নিয়ে এসে এখন তাকাবো, ঠিক আছে। তাহলে জিনিসটা দেখতে কেমন হবে, এই জিনিসটা দেখতে হবে এরকম, ঠিক আছে। তাহলে এখন আমাকে বলো যে আমি যদি এটা তো এ, এটা বি, এটা সি, ঠিক আছে। তাহলে আমরা যদি ওই চিত্রটা যদি আঁকি, তাহলে এই যে দেখো এই চিত্রটা হচ্ছে এরকম ওয়ান কাইন্ড অফ। তাহলে একটু খেয়াল করো, এই যে দেখো এই যে এ পয়েন্টে তুমি যদি তাকাও, এ পয়েন্ট মানে কোনটা, এটা খেয়াল করো, এটা এই যে দেখো এই অংশটা কি হচ্ছে লেফট উপরে রাইট নিচে,
আবার এই অংশ দেখো লেফট উপরে, তাহলে এটা অবশ্যই রাইট হবে নিচে, ঠিক কি না? তাহলে এটা কি পজিটিভ না? পজিটিভ শেয়ার না? জি স্যার, কতটুকু পজিটিভ শেয়ার? 5.439। 439। এই যে দেখো, এই দেখো 5.439, ঠিক আছে। সেম ভাবে আমরা যদি এটার দিকে তাকাই, এটার দিকে কি হচ্ছে দেখো, এই যে এখানে লেফট উপরে রাইট নিচে, লেফট উপরে এখানে রাইট নিচে, সেটা কত? 2.418। এই দেখো 2.418 হচ্ছে যে পজিটিভ শেয়ার, বুঝতে পারছো? সেম ভাবে সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম বের করতে পারবো না? জি স্যার, পারা যাবে। হ্যাঁ, পারা যাবে। এটা গেল এসএফডি ফর কলাম। সেম ভাবে তোমার বিএমডি ফর কলাম যদি বের করতে চাও তাহলে কি হবে দেখি, বলো। আমরা এটা থেকে একটু আগে ফার্স্টে এক্সাম করি, যে আমি ধরো এখানে চিত্রটা আঁকি, এটা তো আমার সেই কলামটা। আচ্ছা, তো দেখো আমরা যদি এই জাস্ট এই কলামটা যেহেতু আমরা আঁকছি এখানে, সেই কলামটার জন্য যদি আমরা একটু বলি, তাহলে আমাকে তোমরা একটু বলো, সেটা হচ্ছে যে কি, যে ওকে এগুলো বাদ, আমরা এই কলামটার কথা একটু বলি। দেখো এই কলামের ঠিক এই পয়েন্টে মোমেন্টটা কোন দিকে কাজ করতেছে? এইভাবে কাজ করতেছে। তাহলে আমরা তো তাকাবো এই দিক থেকে, রাইট? অলওয়েজ তাকাবো কোন দিকে? এই দিক থেকে। তাহলে এটা রেস্ট পোর্শনের দিকে যদি আমরা যদি ঘুরাই, তাহলে জিনিসটা এরকম হবে, তাহলে দেখতে কনভেক্স, তার মানে নেগেটিভ মোমেন্ট, রাইট? জি স্যার। তাহলে এই যে দেখো, এই যে নেগেটিভ মোমেন্ট স্যার, এখানে। আমরা কি নিচের সাইড থেকে তাকাচ্ছি? হ্যাঁ, নিচের সাইড থেকেই তো তাকাইতে হবে। তার নিচের সাইড থেকে তাকাইলে তো এটা কনকেভ হচ্ছে না। কিভাবে কনকেভ হচ্ছে? তুমি এই পাশ থেকে যদি তাকাও একটা জি বিমের স্যার। জন্য, এটা যদি এভাবে শেপ আসে, এটা কনকেভ কিভাবে? কনকেভ তো হবে এটা। স্যার, মানে হোলো পার্টটা তো স্যার কনভেক্স তো হচ্ছে আমাদের, যেটা আপনার অপোজিট কনভেক্স সাইডে মানে দেখি। কি? দেখো তুমি যখন তাকাও, তাকানোর সময় তোমার কোন একটা বিম যদি এভাবে, একটা এভাবে আসতে পারে, আর হচ্ছে তুমি এদিক দিয়ে তাকাচ্ছ, সেটা আসতেছে এইভাবে। জি তাহলে হুইচ ওয়ান ইজ কনকেভ এন্ড হুইচ ওয়ান ইজ কনভেক্স? স্যার, ইউজুয়ালি ছোটবেলায় যেভাবে আমরা রাখতাম হচ্ছে কেভ পোর্শনটা যদি আমার চোখের দিকে থাকে তাহলে ওইটাই হচ্ছে কনকেভ। নো, এরকম তো কিছু না। আমরা তো কেভ অংশটা তো এটাই তো কেভের মতো দেখতে। এটা কি কেভের মতো মনে হচ্ছে? আমরা তো স্যার কেভ মানে, বলতে এটা বুঝি। স্যার মানে পুরো আর্চের আপনার ইন্টারনাল পার্ট যেটা থাকে আর কি। নো, এরকম না ব্যাপারটা। এটা হচ্ছে যে আসলে তুমি একটু তুমি ঘাটাঘাটি করিও বিভিন্ন জায়গায়। এটা আমরা নর্মালি যেদিকে তাকাই, আমার পুরো পার্টটা সে ডিরেক্ট, তাহলে জি। সেটা আসলে কনভেক্স হয়। সেটা আচ্ছা কনকেভ না। কনকেভ হয় হচ্ছে আমরা যেদিক থেকে তাকাই সেদিক থেকে যদি আমরা যদি মূলত টেনশন জোনটা যদি দেখতে পাই, তাহলে সেটা হচ্ছে কনকেভ। বুঝতে পারছো? আচ্ছা। অর্থাৎ এই জায়গাটা স্যার টেনশন। বাংলায় বললে উত্তল মানেটা স্যার কনকেভ না? না না, অবতল মানে হচ্ছে আচ্ছা কনকেভ। স্যার। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো আমরা তাহলে একটু বলি, তাহলে হচ্ছে কি বললাম, তাহলে এটা হচ্ছে কি কনভেক্স নেগেটিভ। তার মানে এই যে দেখো নেগেটিভ পোর্শন আসলো কত? 43 পয়েন্ট কত 49। এরপরে তুমি একটু খেয়াল করো যে এ পয়েন্টে মোমেন্ট কত সেটা আমার জানা লাগবে। মানে এ পয়েন্ট মানে কোনটা? এটা, ঠিক আছে। এ পয়েন্টে মোমেন্ট কত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে তুমি একটু বলো তো কিছু না, যে এই অংশটার দিকে একটু তাকাও, তাহলে কি হচ্ছে এই অংশটাতে এই শেয়ারটা বলতেছে যে তাকে উপরের দিকে উঠে যাইতে। এই যে এই পয়েন্টের শেয়ারটা বলতেছে কোন দিকে? উপরের দিকে উঠে যেতে, রাইট? এই যে এই জিনিসটা এভাবে উঠে যাইতে বলছে না? তাহলে এরপরে তোমার রেস্ট পোর্শনটা সেম ভাবে থাকবে। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে কনকেভ, তো এটা পজিটিভ। সো এই যে দেখো এই জায়গায় থাকবে কি? পজিটিভ, ঠিক আছে। এবং এই ভ্যালুটা কত? 5.439 কে তুমি এই ডিসটেন্স দিয়ে গুণ করবা। এই ডিসটেন্স মানে কি? এটা ঠিক হাফ ডিসটেন্সটা। এটা মেবি 16 ছিল, 16 এর অর্ধেক 8 হবে আর কি। তাহলে 5.439 কে তুমি 8 দিয়ে গুণ করো, প্রায় 40 প্লাস মানে 43.49। সো এটাও 43.49। সো দেখো এই জায়গায় পজিটিভ 43.49, এই জায়গায় নেগেটিভ 49। তার মানে এটা যখন কানেক্ট করবা, তখন এমন ভাবে কানেক্ট হবে যেন এটা কি ঠিক মিডল পয়েন্টে মোমেন্টটা 0 আসে। বুঝতে পারছো কথা? ইয়েস স্যার। এই বুঝতে পারছো? ইয়েস স্যার। এই তাহলে তাহলে সেম ভাবে এটা তো সেম ভাবে বের করতে পারবে না? জি স্যার, পারা যাবে। এই যে এইভাবে আসবে, এটাও এইভাবে আসবে, এটাও এইভাবে আসবে। এখানেও সেম। এটারটা কিভাবে বের করবো? এটাতে এই যে দেখো তুমি এই অংশটা দেখো, এই যে বিমের এই অংশটার দিকে একটু তাকাও। এই যে এই ফার্স্টে এই অংশটার দিকে
একটু বলো এই অংশটা দেখো, এই অংশটা ফিক্স চিন্তা করলে এটা 2.41 এর বলছে তাকে উপরের দিকে ওঠার জন্য, ফলে এটা কি, এটাকে কনকেভ, তার মানে এই জায়গা হচ্ছে পজিটিভ। আর এই জায়গায় ক্যালকুলেশন না করো বা তুমি অ্যানালাইসিস না করো বলতে পারবা এই জায়গা হচ্ছে নেগেটিভ। কেন? কারণ হিঞ্জের এক পাশে যদি পজিটিভ থাকে আরেক পাশে কি অবশ্যই সেম পরিমাণে নেগেটিভ হবে এই কেসে। তো তারপর তুমি ক্রস চেক দিতে পারো। তো এখানে দেখো কি হচ্ছে, এখানে এই পয়েন্টে এটা আছে, এই লোডটা 2.41 লোড তাকে হচ্ছে যে এদিকে করে নামাই দিচ্ছে, ফলে রেস্ট পোর্শনটা এভাবে কাজ করে, ফলে এটা হচ্ছে একটা কনভেক্স শেপ, ফলে এটা হচ্ছে কি নেগেটিভ মোমেন্ট। ঠিক আছে, সো এই এটা কাজ করতেছে তোমার হচ্ছে এইদিকে। ঠিক আছে, এটা সরি এটা হচ্ছে ঠিক মিডল পয়েন্ট বরাবর যাবে, এটাও সেম, এটাও সেম ঠিক ভাবে যাবে, এটাও সেম ঠিক ভাবে যাবে। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমার বিএমডি এর গ্রাফটা। ওকে, আমি এটা সবই মুছে দিই, আমি এরপরে দেখি কি হয় অবস্থা। এই যে দেখো, এটা ছিল এসএফডি, এই যে বিএমডি এর গ্রাফটা যদি আমরা একটু দেখি, বিএমডি ফর কলম, এই যে দেখো মিলছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আঁকবো হচ্ছে এফডি। তো এফডি আঁকতে হলে আমরা একটু চলে যাই ইয়াতে, মেইন ফিগারটাতে চলে যাই। এই যে দেখো, এইটা দেখো, এফডি মানে কি অ্যাক্সিয়াল ফোর্স। তাহলে তোমরা একটু খেয়াল করো যে এই পয়েন্টে অ্যাক্সিয়াল ফোর্সটা বাইরের দিকে, আমরা বলছিলাম জয়েন্ট থেকে বাইরের দিকে হলে সেটা কি হয়, টেনশন। তাহলে যেটা জয়েন্ট দিকে, এটাও জয়েন্ট থেকে বাইরের দিকে, সেম ভাবে এটাও জয়েন্ট থেকে বাইরের দিকে, এটা অবভিয়াসলি জয়েন্ট থেকে বাইরের দিকে ব্যালেন্স করা যায়। তাহলে এই কলামটাতে অ্যাক্সিয়াল ফোর্সটা কি, টেনশন, তাও কত 7.253। এই পয়েন্টটাতে অ্যাক্সিয়াল ফোর্স কি, এটাও টেনশন না? তাহলে এই কলামের জয়েন্ট, এই অ্যাক্সিয়াল ফোর্সের টেনশন কত 1.735। এই কলামে দেখো তো জয়েন্ট থেকে ভিতরের দিকে, তার মানে এটা কি হবে, কম্প্রেশন। এই পয়েন্টটাও কি কম্প্রেশন না? স্যার জয়েন্ট ভিতর দিকে, তার মানে কি নিচের তালার ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম টেনশনে আছে, থার্ড কলাম এবং ফোর্থ কলাম কম্প্রেশন আছে। সেম ভাবে উপরের তালার এই ফার্স্ট কলামটা কি হচ্ছে দেখো তো, এটা হচ্ছে কি তোমার জয়েন্ট থেকে বাইরের দিকে, তাহলে এটা অবশ্যই ব্যালেন্স করার জন্য জয়েন্ট থেকে বাইরের দিকে হবে। তাহলে এটা কিসে আছে, টেনশনে। এটা কিসে আছে, এটা দেখো জয়েন্ট থেকে বাইরের দিকে, তাহলে ব্যালেন্স করার জন্য এটা জয়েন্ট থেকে বাইরের দিকে, এটাও জয়েন্ট থেকে বাইরের দিকে, তাহলে এটা ব্যালেন্স করার জন্য এটা জয়েন্ট থেকে বাইরের দিকে হবে। তার মানে কি এটা কিসে আছে, টেনশনে আছে। আবার এটা যদি এটা জয়েন্ট থেকে ভিতরের দিকে, ব্যালেন্স করার জন্য এটাও ভিতরের দিকে যাবে, তাহলে এটা হচ্ছে কম্প্রেশনে, এটাও ভিতরের দিকে, ব্যালেন্স করার জন্য এটা ভিতরে, তাহলে এটা কিসে, এই কলামটা কিসে আছে, কম্প্রেশনে। সেম ভাবে এই কলামটা কিসে আছে, কম্প্রেশনে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই পুরো কলামটা টেনশনে, এই পুরো কলামটা টেনশনে, এই পুরো কলামটা কম্প্রেশনে, পুরো রাইট? এই কথা বলো। জি স্যার। তাহলে এই যে দেখো, তাহলে আমাদের এই যে এফডি ফর কলাম যদি বলি, এই যে জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, এটা আমি একটু ভুল করছিলাম, এই অংশটা পরে কেটে দিছে। ঠিক আছে, তো আমরা টেনশনটা লেফট সাইডে বসাই, কম্প্রেশনটা রাইট সাইডে বসাই আর কি ইউজুয়ালি। এটা এটাকে রাইট সাইড কম্প্রেশনটাকে লিখতে পারো সামনে, বাট দিতে হবে। ঠিক আছে, ভালো করে। জি স্যার। এই বুঝতে পারছো তোমরা? এই আমরা পোর্টাল মেথড করছি, তুমি পোর্টাল বলছো সেম স্যার এসএফডি বিএমডি এগুলা সেম ম্যাথ আমরা কিভাবে করছি, এক্সেল ফোর্স ডায়াগ্রামের মাধ্যমে করছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মানে একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ অ্যাক্সিয়াল ফোর্স, মানে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ মাল্টি-স্টার বিল্ডিং ফ্রম ইউজিং তোমার হচ্ছে ক্যান্টিলিভার মেথড আন্ডার ল্যাটারাল লোড। তো এই মেথডে কারো কোনো প্রবলেম থাকলে, কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো, বা এই আজকের ক্লাসে ইন টোটাল কারো কোনো প্রবলেম, কোনো কোয়ারি বা কোনো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার এখানে মেবি আপনার পোর্টাল মেথডে আমরা কলামের যে মোমেন্ট গুলা যখন একটা জয়েন্টে ট্রান্সফার করতেছিলাম, তখন হচ্ছে আপনার দুইটা ভাগে ডিভাইড হয়ে যাচ্ছিল দুইটা মেম্বারে, ওই জিনিসটা মনে হয় এখানে হয়নি। বুঝি নাই, মানে কলাম পোর্টাল মেথডে কি ছিল? স্যার যখন আমরা মোমেন্টটা হচ্ছে আপনার মানে কলামে নিয়ে আসতেছি, জয়েন্টে নিয়ে আসতেছিলাম, তখন স্যার এক জয়েন্টে আসার কারণে দুটো মেম্বারে ডিস্ট্রিবিউট হচ্ছে পার্সেন্টেজে। ওই জিনিসটা। এটা তোমার পোর্টাল মেথড না, এটা তোমার হচ্ছে ভার্টিক্যাল লোড অ্যানালাইসিস। ও সরি স্যার, তাহলে আমি কনফিউজ করে ফেলছি। হ্যাঁ, এই কনফিউশন করা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আর কোনো কোশ্চেন?
হ্যাঁ, আমি আমি এখন থেকে হচ্ছে যে ডেইলির পিডিএফ ডেইলি রেডি করব, ডেইলি পিডিএফ ডেইলি আপলোড করে দিব। এখন কথা হচ্ছে তোমাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেই হয়ে যাবে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন নাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার ওই একটা গুগল ক্লাসরুম বানাইলে ভালো হয় যদি এগুলো সব ডকুমেন্ট একসাথে থাকে আর কি আমাদের। আচ্ছা, আর হ্যাঁ, আমি ফার্স্ট সেমিস্টার থেকে সবগুলো এখন ওইখানে আছে, সব সাবজেক্টে যেগুলো ক্লাসরুম তৈরি করা হয়েছিল আর কি। বুঝতে পারছি। আমি ঠিক আছে, আমি এটা একটা দেখি ক্লাসরুম ওপেন করব। তারপর তোমাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা নাকি? জি স্যার। জি স্যার। মনে আছে? জি স্যার। হ্যাঁ, তো এখন এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমার কি তোমার অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। তো অ্যাসাইনমেন্টটা তোমাদের করা যাদের আছে তাদের তো আছে, যাদের কারণে তাদের এটা হচ্ছে আমি বলছিলাম অনলাইনে একটা অ্যাসাইনমেন্ট পোর্টাল খুলে দেবো, ওখানে তোমরা সাবমিট করে লিখা এতগুলা আসলে লিখা আসলে খাতা কারে জমা হয়ে দেবে যেন দেওয়া চলছে। তো এটা আমি সেমিস্টার ফাইনালের আগে এটা তোমাদের মানে করে দিব, কোন এক সময় তোমরা এটা আপলোড করিও, সমস্যা নেই, ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা আমি তো কনসিডার করবো, এটা বলছি। এটা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আজকের লেকচারটা আমি আজকে আপলোড করে দিব। আপলোড করলে আজকে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, তবে হচ্ছে তোমার গুগল ক্লাসরুম আমি দেখে কয়েকদিনের মধ্যে ওপেন করলাম, আমি সেখানে সবকিছু আপলোড করে দিব, সমস্যা নেই। ডেলি আপলোড হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা টোটাল এখানে যে চ্যাপ্টার আজকে হচ্ছে যে তোমার যে যে জিনিসগুলো আমরা পড়লাম, আমি যদি একটু বলি, এইখানে যদি আমরা যে ইয়াগুলোর কথা বলছিলাম, যে এখানে আমরা আজকে হচ্ছে ক্যান্টিলিভার মেথডটা দেখছি। তোমরা হচ্ছে যে একটু গুগল করবা, ঘাটাঘাটি করবা, বা স্পেসিফিকলি হচ্ছে তুমি তোমার হচ্ছে যে স্ট্রাকচারে আমি যে বইটা ফলো করতে বলছি হিবলারের, ঠিক আছে, ওই বইটা থেকে তুমি ক্যান্টিলিভার মেথডের কিছু এক্সাম্পল নিতে পারো, নিয়ে সলভ করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। আমি তো একটা ম্যাথ করাই দিছি, এরপরে তুমি হচ্ছে যে গুগল করো বা ইউটিউবে দেখো। ইউটিউবে দেখবে যে প্রচুর স্ট্রাকচার 2 এর প্রচুর ভিডিও আছে, ঠিক আছে। সো তোমরা ওইখান থেকে যে কোনো একটা র্যান্ডম একটা এক্সাম্পল নিয়ে নিজেরা করে ওদের যে আনসার আছে সেই আনসারের সাথে মিলাই দিতে পারো, ঠিক আছে। এটাই তোমাদের প্র্যাকটিস হবে, ঠিক আছে। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে ফ্যাক্টর মেথডটা স্টার্ট করব। তো এখানে কিছু কথা আছে, সে কথাটা কি? কথাটা হচ্ছে যে তোমাদের গত রবিবার হচ্ছে যে একটা শিডিউল ক্লাস হওয়ার কথা, তোমরা সেটা করো নাই ডিউ টু তোমাদের হচ্ছে যে কি সোমবার দিন পরীক্ষা ছিল, ঠিক আছে। তো ওই ক্লাসটা আমি চাচ্ছি না মানে হয় নাই এমন না হোক, আমি চাচ্ছি ওই ক্লাসটাও নিয়ে ফেলতে। তো সেক্ষেত্রে আসলে ওই ক্লাসটা আমাকে শুক্রবার বা শনিবার বা মানে বৃহস্পতিবার বা শুক্রবার, বৃহস্পতিবার হয়তো পারলে রাতে, তো কোন স্যার একটা টাইম দিছি স্যার, এটা হচ্ছে কিনা একটু। আচ্ছা, আচ্ছা আমি দেখছি 30 এপ্রিল হচ্ছে যে 5 ঘন্টা ক্লাস করতেছ। 1 তারিখ 30 এপ্রিল মানে হচ্ছে যে এই শুক্রবার, স্যার জি বৃহস্পতিবার। স্যার। স্যার এখন যেহেতু প্রেশারটা কম, অন্যান্য সাবজেক্ট এখনো শুরু হয়নি, তাহলে স্যার এখন বেশি যদি এখন করে ফেলতে পারি তাহলে সমস্যা হবে না আর কি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আসলে 2.5 ঘন্টা ক্লাস আপনারা আসলে কিভাবে ধরবো? 2টা ক্লাস না 3টা ক্লাস? স্যার আমি আওয়ার হিসাব করছি আর কি স্যার, যেহেতু একটা পিরিয়ড স্যার 50 মিনিট করে, তাহলে স্যার আমার 10টা পিরিয়ড দিলে 500 মিনিট লাগে, তাহলে স্যার 8.5 ঘন্টার মতো লাগে আর কি স্যার। আমি ওই হিসাবে করছি আর কি স্যার। 8 ঘন্টার মতো লাগে, মানে 8.5 ঘন্টার মতো লাগে স্যার, 8 ঘন্টা 20 মিনিট লাগে স্যার। আচ্ছা আচ্ছা, মানে এই 8 ঘন্টা মানে 8.5 ঘন্টার মধ্যে কি তোমার টোটাল 8টা পাঠা হয়ে যায়? পিরিয়ড ক্রস হয় স্যার, আরো বেশি হয় স্যার, 10টা পিরিয়ডের থেকে বেশি হয়। আচ্ছা, মানে আমার এই 4টা দিনে আমার তোমার হচ্ছে একটা ক্লাসগুলো কভার হয়ে যাচ্ছে, তাই? জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, এটা খারাপ না। তাহলে আমরা 30 তারিখ বৃহস্পতিবার না? আচ্ছা, 30 তারিখ আসলে মানে পরশু, ওকে, কালকে আমার হচ্ছে যে একটা অ্যাসেসমেন্ট আছে যদিও,
কালকে করলে আসলে সকালে তো পসিবল না, সকালে আমার আসলে পরীক্ষা আছে। আহ, রাতে আসলে মনে হয় ম্যানেজ করতে হবে আর কি, ঠিক আছে? তো আমি তোমাকে তোমার কোনোভাবে শুক্রবার নেওয়া যায় কি এটা? স্যার শুক্রবার একটা নিছি স্যার, 1 তারিখও একটা নিছি হ্যাঁ, স্যার, শুক্রবারও স্যার একটা ক্লাস নিছি স্যার 1 তারিখ। আচ্ছা 1 তারিখ শুক্রবার একটা ক্লাস দিয়ে রাখছো। আচ্ছা ওকে, কিন্তু মনে হচ্ছে কালকে পারবো না আসলে। কালকে আসলে আমার কালকে সারাদিন আমার হচ্ছে যে মাস্টার্স এর পরীক্ষা আছে। সারাদিন বলতে আমি কালকে সারা দিন ওখানে চলে যাবে। হ্যাঁ, স্যার কালকে না নিলে আমাদের জন্য ভালো হয়, স্যার আমরা একটু জি স্যার, একেবারে ফ্রাইডেতেই করি। স্যার তাহলে 1 তারিখ 7 তারিখের পরে একেবারে স্যার 14 তারিখের পরের ক্লাসে 21 তারিখ করবো আর কি স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে, কালকে এটা করলে করতে পারো। অসুবিধা, স্যার আপনার কালকে ক্লাস নিলে কি আপনার অসুবিধা হয়ে যাচ্ছে বেশি স্যার? বুঝি নাই। আগামী কালকে আগামীকাল হচ্ছে যে আমি হচ্ছে যে সকালে হচ্ছে যে তোমার সারাদিন হচ্ছে যে আমার মাস্টার্স এর ওখানে পরীক্ষা আছে কালকে। সারাদিন বলতে পরীক্ষা, তো সারাটা দিন ওখানে চলে যাবে। তো ফ্রি হইলে হয়তো হচ্ছে যে আস্তে আস্তে রাত হয়ে যাবে, ফ্রি হইলে হচ্ছে রাতে ফ্রি হবো আর কি। তো সেক্ষেত্রে আসলে তোমরা রাতে পড়বা কিনা, বা রাতে আসলে আমার পড়া মানে ওরকম টায়ার্ড হয়ে যাবো, ওই জন্য হচ্ছে কালকের দিনটা মনে হচ্ছে একটু লোড হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রাইডে দিন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি স্যার মানে তাহলে কালকেরটা 21 তারিখ করবো আর কি স্যার। কালকেরটা তাহলে হচ্ছে যে ওই 14 তারিখের পরে যে কোনো একটা দিন ফিক্সড এই করে যে স্যার দিবো। 21 মে। আচ্ছা ওইটা তোমরা ডিসিশন নিয়ে করিও, মানে 7 মানে 1 তারিখ 7 তারিখ 14 তারিখ এটা চলবে। দেন হচ্ছে যে 30 তারিখের ক্লাসটা 14 তারিখের পরে কখন পড়বা সেটা তোমরা ডিসিশন নিয়ে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা ওকে। এখন হচ্ছে যে আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলা, তোমাদের অনেকগুলো অ্যাটেন্ডেন্স হচ্ছে যে লেখা হয়নি বা সাইন করা হয়নি। সো একটু নেক্সট ক্লাসে হচ্ছে যেগুলো মনে করো হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো সাইন করতে হবে, ঠিক আছে? এটা একটু মনে করে কাজটা করতে হবে। আর না হলে হচ্ছে আসলে ঝামেলা হয়ে যাবে, আমি নাহলে পরে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো ইয়া করা যাবে না। তো অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোতে আমি কাউকে ভাবে স্পেসিফিকলি আসলে অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, তো ওই ক্ষেত্রে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। বাট সেক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে যে একটু দায়িত্ব নিয়ে একটু কি সাইনটা করে নিতে হবে, যেগুলো যেগুলো অনলাইনে ক্লাস আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দিয়ে দিব। অফলাইনের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে শিটটা দিয়ে দিব, তোমরা হচ্ছে একটু সাইন করে দিবা, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে হচ্ছে যে আজকে এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাস হচ্ছে যে ফ্যাক্টর মেথড স্টার্ট করব। ফ্যাক্টর মেথড স্টার্ট করব নেক্সট ক্লাস বলতে হচ্ছে 1 তারিখ মানে শুক্রবার, ঠিক আছে?